থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ভূত এফএম এর ঘটনা শেয়ার করবার জন্য। আরিফ, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে আমি এরকম শুনছিলাম যে সবাই হসপিটালের ঘটনা শুনতেছে এবং কি মানে না আমি জানি না আসলে হঠাৎ করে আমার কাছে আজকে একটা হসপিটালের ঘটনা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে যেন, মানে অনেকদিন ধরেই বলছিল কিন্তু আমরা হসপিটালের ঘটনা পাচ্ছিলাম না। বাট আজকে যখন আমি তো জানতাম না যেটা হসপিটালের ঘটনা, আমি আপনাকে ডেকেছি এবং আপনি যখন ঘটনা বলছেন তখন আমি ফার্স্ট জানতে পারলাম যে ও মাই গড, এটা হসপিটালের ঘটনা। ওকে, তো হসপিটালের ঘটনা শুধু না, আরো তো অন্য ঘটনাও আছে, সেগুলো আমরা শুনবো। আমরা হসপিটালটা দিয়ে শুরু করি, যেহেতু এর ডিমান্ড অনেক বেশি। ঠিক আছে ওকে। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব প্রথমে, সেটি আমাদের বাংলাদেশের একজন খুব ভালো প্রফেসরের ঘটনা রাসেল ভাই। আচ্ছা, তো আসলে বলতে গেলে তিনি একজন অর্থোপেডিক সার্জন। তো সে 1981 সালে একটি স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করে ইন্টার্নশিপ শেষ করে আপনার বাংলাদেশের বাইরে যায়। তো বাংলাদেশের বাইরে যাওয়ার আগে এমএস করে যায় তিনি সার্জারির উপরে। পরে সে বাংলাদেশের বাইরে যেয়ে আরো ডিগ্রিজ নিয়ে এসে বাংলাদেশে 1990 থেকে প্র্যাকটিস করা শুরু করে। তো একজন লোক তো তার সমস্ত অর্থ সম্পত্তি দিয়ে একটি হসপিটাল করে দেয়। এটিও বাংলাদেশের কোন একটি জায়গায়, আমি রাসেল ভাই জায়গাটির নাম প্রকাশ করতে পারছি না। ওকে, নো প্রবলেম। তো যে জায়গায় তার হসপিটালটা, সেখান থেকে তার বাসার দূরত্ব 8 থেকে 10 কিলো। তো সপরিবারে তাকে থাকতে হতো। তার 3 ছেলে ছিল আর কি। আচ্ছা, তো সপরিবারে তাকে সেই জায়গায় হসপিটালের কাছেই থাকতে হতো। তো বলে না রাসেল ভাই, এটা অনেক আগের কথা, আচ্ছা পেশেন্ট প্রেমিক বলে, পেশেন্ট বা ডেডিকেটেড। পেশেন্ট ফোন দিলে ওই ফোন আর ইগনোর করা যেত না, সেটা রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক। তো যখনই ফোন আসতো তখনই সে ধরে যেত। কল একটা মানে, আর রাসেলের আরেকটা কলের ক্ষেত্রে বলি, ওই 1990 সালের ঘটনা। তো ফোন অতটা ছিল না, মানে মোবাইল তো বাদ, টেলিফোনই ছিল না। টেলিফোন আর কয়টা ছিল? তো তার বাসায় একটা টেলিফোন ছিল, তার হসপিটালে একটা টেলিফোন ছিল, ওই এরিয়াতে মোটামুটি 3টা টেলিফোন ছিল। আচ্ছা, তো এই 2টা টেলিফোন এবং তাকে যে কোনো ভাবে হোক সবাই কানেক্ট করতো। এই 3টাকে তো কানেক্ট করতো কি আপনার হসপিটাল থেকে ওই ফোন, নরমালি এতটা ফোনও নাই যে অন্য জায়গায় ফোন করবে, নরমালি ফোন 2টা হসপিটালেই কানেক্টেড ছিল। তো তিনি সবসময় পেশেন্টের জন্য সর্বদা রেডি। ফোন আসলেই সে রাত্রে 1টা, বাসার সবাই একটু ফেড আপ ছিল তার প্রতি, যে এরকম করে চলে যাওয়াটা তো কোনো ঠিক না। তো ঘটনার দিন যাই রাসেল ভাই, ঘুরিয়ে পেঁচিয়ে না, ঘটনার দিন চলে যাই। ঘটনার দিন রাত 1টা রাসেল ভাই ঘুম ভাঙে। এর আগে প্রায় সপ্তাহখানেক হয় কোনো ধরনের ফোন তার কাছে আসে নাই রাত্রেবেলা। তো গভীর রাতের ফোন হঠাৎ করে এসছে রাতে 1টা, এবং সে 100% শিওর ফোনটা হসপিটাল থেকে এসছে। আচ্ছা, তো রাত্রে 1টায় ফোনটা সে রিসিভ করে, এবং রিসিভ করে অপর প্রান্ত থেকে ভাষাটা এরকম, মানে খুব ফিসফিস, স্যার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসতে হবে, খুব কর্কশ গলায়, খুব মোটা গলায়। বলে কি এরকম ভাবে তো আমাকে কখনো হসপিটাল থেকে কল দেয় না, তো নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলেই আসছে হয়তো বা। সে কি করলো, রেডি হয়ে কোনো মতে ড্রেস পরেই বের হয়ে গেল। আচ্ছা, তো বাসার নিচে নামতেই ওই এলাকাতে রাসেল ভাই স্কুটার তো পরের কথা, রিক্সা ওই মুহূর্তে অ্যাভেলেবেল কোথার থেকে রাসেল ভাই এই জায়গাটাতে, ওটা মফস্বল এরিয়া অবশ্যই, কিন্তু অ্যাভেলেবেল কিভাবে। তো উনি নামার সাথে সাথে দেখলেন বাসার সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আচ্ছা, মনে হচ্ছে রেডি একদম, মানে তার হাতের নাগালি। তো সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো যে এই জায়গায় যাবা কিনা। রিক্সাওয়ালা বললে একটু বেশি ভাড়া বাড়ায় দিলে যাবো। তো রিক্সায় উঠেছে। তো তার কথা মতে রাসেল ভাই, আসলে আমার ঘটনার সাথে রিক্সাওয়ালা কোনোভাবে জড়িত না, বলে দিই আগের থেকে। তো তার কথা মতো যে রিক্সায় এত জোরে টানছে, আমি এখন যে বলে আলিফ, এখন যে তুমি দেখো মেশিন রিক্সাগুলা দেখো, ওটার থেকে অনেক ফাস্ট, এত জোরে রিক্সা টানছে। তো আমি কিছুক্ষণের মধ্যে, প্রায় 15 মিনিটের মাথায়, আমি 10 থেকে 12 মিনিটের মাথায় আমি হসপিটালের কাছে চলে যাই। আমার ঘটনা তো ওখান থেকেই মনে হয় শুরু। হসপিটালে যাওয়ার পরে উনি দেখলেন হসপিটালে একটা কাকপক্ষীয়, একটা বেড়ালও নাই, পাশ দিয়ে হেঁটে যায় এরকম বিড়ালও নাই। রাত তখন 1:30 পৌনে 2টা বাজে, বিড়ালও নাই। তাই এত সুনসান হসপিটাল তিনি আগে কখনো দেখে নাই। যে আমি তো এই হসপিটালে চাকরি করি, এর আগে তো আমি বহুবার রাত্রেবেলা এসে সার্জারি করে গেছি, কিন্তু এখানে একটা মানুষ নাই, এটা আমি কখনো দেখি নাই। এখানে তো মানুষ থাকার কথা। আর তাকে যে অ্যাপয়েন্টেড দিয়েছে সে হচ্ছে তার খুবই কাছের মানুষ, তো সে তো মালিক, ওই হসপিটালের মালিক। অনেক মানুষ অ্যাপয়েন্টেড করা, প্রায় 20 থেকে 25টা বেড আছে রাসেল ভাই। তো নিশ্চয়ই এটা একটা ভালো হসপিটাল, যেখানে নর্মালি সার্জারি হয়, অন্যান্য সার্জারি হয়, অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা আছেন। তো উনি দেখে একটা মানুষ না, একটা বান্দা নাই। ভেতরে যখন সে ঢোকে,
ঢোকার পরে দেখে যে ডানে বামে লবি, যে বিশাল বড় লবি, সেই লবিতে একটা মানুষ নাই। সে দৌড়ে 3 তলায় যায়, 3 তলায় ওটিতে ওঠার পর দেখে যে কেউ নাই। ওটিতে উকি দিল রাসেল ভাই, কাউকে পেল না। সে পেছনে আসলো। ওটি উকি দেওয়ার সিস্টেম নেই, কারণ আপনি যদি স্টেরিলাইজ না হয়ে যান ওটিতে ঢুকতে পারবেন না। সে কোনো মতে জানালো, ওটি রুমের যে একটা গ্লাস আছে, গ্লাস দিয়ে দেখার চেষ্টা করলো যে ভেতরে কেউ আছে কিনা। সে বের হয়ে গেল, কাউকে তো পাচ্ছে না, 2 তলা 3 তলা কাউকে। সে উপরে আর চেক করেন নাই, সে নিচে ইমার্জেন্সিতে চলে যায়। তো নর্মালি রাসেল ভাই, যদি কেউ কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসে, সবার আগে ইমার্জেন্সিতে লোক থাকে, তো সেটা চিন্তা করে ইমার্জেন্সিতে এক দৌড়ে যাওয়ার চেষ্টা করে, যে তো ফার্স্ট হেডে ইমার্জেন্সির কাছে কাউকে পাওয়া যায় কিনা। সে ইমার্জেন্সি খুলে দেখে কেউ নাই, ইমার্জেন্সি তো কেউ নাই, পুরো হসপিটালটা খালি। তো সে বলে যে আমি এরকম অপরিচিত পরিবেশ যদি অপরিচিত লাগতে থাকে, আপনি কি রকম ভাববেন? যে আপনি হসপিটালে চাকরি করেন, কিন্তু একটা মানুষ নাই সেজন্য। আর রাতটাও কি তখন গভীর, রাত 2টার কাছাকাছি। একটা বয়স্ক লোক পাওয়া গেল, তো তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার। মানে নর্মালি তাকে কোনো কোয়েশ্চেন করার মতো লোক না সে, তো জিজ্ঞেস করলো কি ব্যাপার, লোক কোথায়। তো উনি মাথাটা নিচু করে, মাথাটা আস্তে করে নাড়ালো, মানে সে কিছু জানে না। তো সে আবার সিঁড়ির দিকে যেতে 4 জন লোক তার সামনে আসলো রাসেল ভাই। 4 জনের হাইট মোটামুটি একই রকম, 4 জনই সাদা কাপড় পরা। 4 জন তার সামনে আসলো এবং খুব তীক্ষ্ণ গলায় তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ডক্টর সাইফুল্লাহ নাকি। উনি বলল যে হ্যাঁ, আমি ডক্টর সাইফুল্লাহ। বলে যে একটা রোগী আসছে আপনার কাছে, রোগীটাকে বাঁচাতে পারবেন? বাঁচবে না, আগে থেকে বলে দিই রোগীটা বাঁচবে না। তো দেখেন কি অবস্থা, রোগীটার অবস্থা ভালো না। তো 4 জন লোক বলল। তো উনি বললো যে 4 জনের মধ্যে যে লোকটা কথা বলছে, সেই লোকটার গঠন যে কেউ দেখলে বলবে যে লোকটার 120 বছর ছাড়িয়ে গেছে। আচ্ছা, কিন্তু বয়স 120 বছর ছাড়িয়ে গেছে, কিন্তু লোকটার ভয়েস, লোকটার মুভমেন্ট, লোকটার বয়স বলে না। মনে হয় যে 18 থেকে 20 বছরের একটা লোক, তাগড়া একটা লোক হেঁটে যাচ্ছে তার সাথে। তিনি কি করলেন, ভয় মানে মনে মনে ভয় পেয়েছে, প্রকাশ না করে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। খালি মনে হয় তার পিছনে তাকানোর জন্য হয়তো ওয়েট করছিল তারা। সে খালি পিছনে তাকালো, আর তাকানোর সাথে সাথে সেই লোকগুলা 1 সেকেন্ডে পলকেই তার সামনে চলে আসলো রাসেল ভাই। এসে বললো যে লাশের খাটিয়া রেডি, কাফনের কাপড় রেডি, সুরমা রেডি, সব রেডি, আপনি খালি ওটিতে যান, দেখেন বাঁচাতে পারেন কিনা। বললাম পেশেন্ট বাঁচবে না। তো সে উপরে উঠলো, কারণ তার কথা হলো যে যদি এরকম পেশেন্ট বাঁচবে না এতই আগের থেকেই সে যখন জানে, তাহলে আমাকে কেন ডেকে আনা হলো। রাইট। তো জিনিসটাকে সে ওভারলুক করে ওটির দিকে গেলেন। ওটির দিকে যেতেই একটু আগে কিন্তু সে ওটির থেকে ইমার্জেন্সির দিকে গেছেন রাসেল ভাই। ওটিতে যাওয়ার পরে দেখেন যে প্রায় 20 থেকে 25 জন বোরকাওয়ালা মহিলা ওখানে বসে আছে মাটিতে, কালো বোরকাওয়ালা, চোখগুলো জল করছে, চোখগুলো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, জল করছে। মানে সে ওই মুহূর্তে তার সারা শরীর ঠান্ডা হয়ে আছে। কোন দোয়া পড়বে, কোন দোয়া পড়লে তার জন্য সুবিধা, এই জিনিসগুলো চিন্তা করার আগেই ওটি রুমের দরজা খুলে একটা মহিলা তার সামনে আসলো। আসার পর বলল আসেন ভেতরে। সে ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর দেখলো একটা বডি তার ওটি টেবিলের পাশে। সে আগে আমি বলিনি রাসেল ভাই, আমাদের তো ডিরেক্টলি ডাক্তাররা ওটিতে ঢুকে যায় না, স্টেরিলাইজ হয়, কাপড় চোপড় পরে তারপরে ভেতরে যায়। সে তার সব নিয়ম কানুনগুলো পালন করে ওটিতে ঢোকার পর দেখলো যে ওটি টেবিলটা আছে, সেই টেবিলটার উপর একটা মানুষ পড়ে আছে। কিন্তু গঠনটা ঠিক এরকম যে ওই পাশে একটা নার্স দাঁড়ানো, যে নার্সটা তার পরিচিত, যে তার কাছে মনে হচ্ছে যে এই নার্সটা তো আমি রেগুলার, নার্সটাকে রেগুলারলি দেখে, এই নার্সটার নাম সাইয়েদা, রেগুলারলি দেখে। কিন্তু নার্সটার সাথে সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নার্স কোনো কথা বলছে না। এমন একটা ভাব যে নার্সটাকে চেনেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ডান পাশে দেখলো যে ওটির ডান পাশে অ্যাম্বু ব্যাগ, তারপরে আপনার অ্যাম্বু ব্যাগ মানে শ্বাসকষ্টের জন্য মুখে যেটা আমরা অপারেশনের সময় দেই। তারপরে আপনার ওই জাফর সাহেব, জেনারেল অ্যানেস্থেসিওলজিস্ট, জিএ যে করে, কারণ আগে সব কাজগুলো জিএতেই হতো। তো সে দাঁড়িয়ে আছে। এই লোকটার সাথেও সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কারণ তার সাথে যা ঘটছে সব অ্যাবনর্মাল। যদি আই কন্ট্যাক্ট করে কোনোভাবে বের হওয়া যায়, পালিয়ে বের হয়ে যায় ওটি থেকে, কিন্তু কোনোভাবেই তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না ওই জাফর সাহেবের। ওই 2 জনকেই সে চেনে ওটিতে, আর কাউকেই কিন্তু চেনে না। পেশেন্টও রাসেল ভাই কি বলবো, পেশেন্টের গঠন এখন বলি যে ওটি যে অপারেশন যে টেবিলটা যেখানে বসে অপারেশন করা, যেখানে পেশেন্টকে রেখে অপারেশন করা হয়, পুরা শরীরটা জুড়ে অপারেশন টেবিলটা পেশেন্টের জুড়ে আছে। আর যে পেশেন্টের যে মাথাটা, সেই মাথাটা নিয়ে দাঁড়িয়ে আছে সেই সাইয়েদা, যে নার্স, সে দাঁড়িয়ে আছে।
পেশেন্টের মাথা থেকে চোখগুলা টপ, মানে নর্মাল অবস্থায় টপ টপ মানে চোখগুলা নড়ছে বোঝা যাচ্ছে, আর পাগুলা সব আলাদা আলাদা, পাগুলা সব আলাদা পড়ে আছে। তো এই অবস্থায় আপনি কি করবেন রাসেল ভাই? আপনি একজন সার্জন হলে আপনি কি কিছু ডিসাইড করতে পারবেন? না আমার রিপোর্ট আছে, না আমার পেশেন্ট বেডে ছিল, না ইমার্জেন্সি অবস্থা থেকে নিচের থেকে কোনো রিপোর্ট আসছে, না পেশেন্টের কোনো আলাদা করে আমি কি অপারেশন করবো এই পেশেন্টের? একদম সেটাই। সে দুইজনকে অনেকবার আঙ্গুল দিয়ে গুতা দেয়, কথা বলার, মানে একটা মূর্তি তার মাথা ধরে আছে। সে অনেকবার চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলে না। সে ওখানে কি করবে? কিচ্ছু করার নাই। হঠাৎ করে এরকম 10-15 মিনিট তার শরীর থেকে ঘাম ঝরছে। 10-15 মিনিট পরে ওটির দরজা খুলে ওই 4 জন লোক আসলো, এবং আসার সময় পুরো দরজাটা খুলে ওপেন ভাবে লাশের খাটিয়াটা নিচ দিয়ে ধরে, হাত দিয়ে ধরে নিয়ে আসছে, কাঁধের উপরে না, হাত দিয়ে ধরে লাশের খাটিয়াটা ঠিক যেখানে অপারেটিং টেবিলটা আছে তার থেকে 3 ফিট দূরে রাখা হলো। এবং যে 4 জন লোক তারা কোনায় গিয়ে দাঁড়ালো এবং বললো আপনি করেন যা যা করার করেন। সে ভাবলো যে যা কিছুটা হলো চেষ্টা করি, যেহেতু ওনারা আমাকে এরকম ভাবে ফোর্স করছে আর আমার কিছু করার নাই, যদি আমি কিছু না করি আমাকে ক্ষতিও করতে পারে, কারণ আমার সাথে যা হচ্ছে সব অ্যাবনর্মাল, কিচ্ছু নর্মাল না। আমি স্বপ্নেও নাই, কিন্তু আমি জীবিতও নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জীবিত মানুষজন হয়তো এগুলি কেউ প্রত্যক্ষ করেন না। সে কি করলো? পাটা উঠালো, পাটা স্টিচ করার চেষ্টা করলো, ডান পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো, বাম পা উঠালো স্টিচ করার চেষ্টা করলো। আর এদিক থেকে মাথার থেকে ওই মাথার মধ্যে যে তাকালেই দেখা যায় যে চোখটা টুকটুক করে নড়ছে। দেখলো যে তার যে অ্যাসিস্ট্যান্টের পাশে যে জাফর সাহেব, সে কি করলো? অ্যাম্বু ব্যাগ নিয়ে এসে সে মুখের মাস্কটা মুখের মধ্যে দিয়ে দিল, আউট অফ নোওয়্যার, কোনো রিজন ছাড়া। গলা তো রাসেল ভাই বডি থেকে আলাদা, ওই মুখের মধ্যে মাস্ক দিলে কি হবে? সেটাই সব ওলট পালট রাসেল ভাই। কিছুক্ষণ পর যে আমি কোনো রকমে পাটা স্টিচ করলাম, কিছুক্ষণ পর একটা সাউন্ড আসলো, এরকম কুক একটা সাউন্ড টাইপের, যে শরীর থেকে মনে হয় কিছু একটা বেরিয়ে গেল, মানে দমটা এখনই ছেড়ে দিল। আমার যতক্ষণ আমি আপনাকে ঘটনা বললাম রাসেল ভাই, ততক্ষণ ওই ডেড বডিটার চেস্ট এক্সপ্যানশন হচ্ছে, চেস্টটা বোঝা যাচ্ছিল যে সে শ্বাস নিচ্ছে, বন্ধ করছে। মাথা কিন্তু শরীর থেকে আলাদা রাসেল ভাই, আমি আবারও বলি। পরে লাস্ট মোমেন্টে বোঝা যাচ্ছিল যে আপনার বডিটার ভেতরে কোনো ধরনের মানে নড়ছে না এখন আর, মানে মনে হচ্ছে যে আসলে এখন দমটা চলে গেল। তখন ওই লোকগুলো বলে কি দম গেছে? তো উনি আর কিছু বলার আগেই বলে যে সরেন এখান থেকে। তো তাকে সরিয়ে দিল। সোর্স কোথা থেকে রাসেল ভাই জানি না, খাটিটা পাশে নিয়ে আসার পরে ওই জায়গায় সবাই তাকে গোসল করানো স্টার্ট করলো। আচ্ছা, তারা নিজেরাই মাথাটা স্টিচ করলো। এবং সোর্স কোথা থেকে আমি তো প্রত্যক্ষ করি, আমি হয়তো বা মরেই যেতাম রাসেল ভাইটা দেখলে। উনি কিভাবে বেঁচে আছেন আমাকে কিভাবে শেয়ার করলো সেটাই। উনি বলছে যে আমি দেখলাম মাথাটা স্টিচ করার পরে মাথাটা আমারই নার্স ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো, যার সাথে উনি রেগুলার কাজ করেন, ওরা ধরে আছে, রাইট। এবং ওই 4 জন, কারণ মাথাটা তো রাসেল ভাই জায়গা নাই ওইখানে মাথাটা রাখার, মাথাটা নইলে ঝুলে থাকবে, মাথাটা ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো। গোসল করানোর পরে রাসেল ভাই ওই গোসল করানোর সময় যে এই দোয়া গুলা পড়ছিল সেগুলো সব তার কানে আসছে, কিন্তু কি পড়ছে সেটা বোঝা যাচ্ছে না। যখন পুরো বডিটা গোসল করানো শেষ হলো, এত সুগন্ধ রাসেল ভাই বডি থেকে আসতে থাকলো। পরে বডিটা শুকিয়ে আপনার কপালে আল্লাহু, বুকের মধ্যে চেস্টে লেখা হলো, কিছু জিনিস লেখা হলো, সে বলে কিছু জিনিস লেখা হয়েছে। পরে কাফনের কাপড় দিয়ে সুন্দর করে মোড়ানো হলো, এবং মোড়ানোর পর মনে হলো লাশটার হাইট কমপক্ষে 8 ফিট। আচ্ছা। এবং পুরো লাশের খাটিয়াটা এতই বড় রাসেল ভাই, সাধারণ মানুষের লাশের খাটিয়া খুব ছোট হয়, এত বড় না, রাইট। কিন্তু এটা অনেক বড় খাটিয়া, মনে হয় মাপ দিয়ে আগের থেকে খাটিয়া বানানো হয়েছে। তো লাশের খাটিয়াটা যখন লাশে না হলো, তারা কালিমা পড়তে 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 আস্তে আস্তে বেরিয়ে গেল। আসলে ওনার সাথে যে লোক যুদ্ধ ছিল যাদেরকে উনি চিনেন, তারাও বের হয়ে গেল। তারা বুঝতে বাকি নাই যে দে ওয়্যার পজেসড অর সামথিং। সে দরজাটা খুললে মানে কিছুক্ষণ সে মানে চিন্তা করলো তখন আমার সাথে কি হলো। আসলে চিন্তা করারও কোনো উপায় নেই। দরজাটা খুলে দৌড়ে দেখতে গেল যে তারা কোথায়, কিন্তু আশেপাশে কোনো চিহ্ন দেখা গেল না, কাউকে দেখা গেল না। ওই 2 জন লোক, যে মহিলাটা নার্সটা আর যে জিএর লোকটা, সে বসে পড়ে আছে। অনেকক্ষণ তাদেরকে ধাক্কায় উঠানোর পরে তারা বলল যে আমাদেরকে 2 জন লোক খুব জোর করে 1 গ্লাস পানি খাওয়ায়, এরপর থেকে আমাদের আর কিছু মনে নাই। বলে এতক্ষণ কি হয়েছে না হয়েছে তোমাদের কিচ্ছু মনে নাই? বলে আমরা জানি না কি হয়েছে, আমরা এখানে পড়ে আছি, এখানে আমাদের ঘুম ভাঙছে।
এরপরে রাসেল ভাই কিছু আপনি কিছু বলতেন রাসেল ভাই, আপনি কোনো না, আমার কাছে আসলে কোনো সলিউশন নাই আসলে। আমি সেও আজ পর্যন্ত এটা সলিউশন খোঁজে নাই। একটা জিনিস হতে পারে যে উনি পুরো জিনিসটা যেটা উনিও ভেবেছিলেন যে উনি হয়তো ঘুমের মধ্যে দেখছেন, বাট উনি তো বাসা থেকে এসেছেন, আবার বাসাতেই ফিরে গেছেন। বলে আমি যদি ঘুমে জানতাম, নরমালি আমি খুব বাজে স্বপ্ন দেখি, নরমালি আমি বসে বলছে যে ওনার বাসা থেকে পড়ে গেছি। আসলে ওনার বাসা থেকে যে রিকশাওয়ালা যিনি নিয়ে গেছেন তখন থেকে কিন্তু ঝামেলা শুরু হয়েছে। তখন থেকে রিকশা থেকে মানে রিকশাওয়ালা আসলে তো আমার কাছে মনে হয় এক্স্যাক্টলি মানে ওনাদেরই একজন রিকশাওয়ালা আসলে কোনো সাধারণ বলে যে এরকম ভাবে রিকশা চালানোর কথাও না। আর আমি যখন স্বপ্ন দেখি আমার কাছে মনে হয় স্বপ্নতে খুব খারাপ জিনিস হওয়ার সাথে সাথে আমি বেডে, কিন্তু আমার হাতে সব খারাপই হচ্ছে, ভালো কিছুই হচ্ছে না। হয়তো ডাক্তার মানুষ দেখে দুইটা কষ্ট ভয়ের জিনিসগুলো আমি মানে হয়তো বা সহ্য করতে পেরেছি, কিন্তু সাধারণের সহ্য করা ওইটা আমার মানে সম্ভব না। আসলে এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো রাসেল ভাই, আমি অভিজিৎ কানু ফ্রম শ্যামলী। ওকে অভিজিৎ, আমরা শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। ঢাকার সুবাদে আর কি, মানে পড়ালেখার সুবাদে আমি ঢাকায় থাকি আর কি। জি। তো ঢাকায় থাকা অবস্থায় ফ্রেন্ডদের সাথে থাকা হয় আমার। তো আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে শ্যামলীর দিকে থাকা হয়েছে আর কি, ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে আর কি। তো এখন যেটা হলো যে ওইখানে থাকা ভালোভাবেই আছি আমরা, খুব ভালোভাবে থাকা হলো, মানে কন্টিনিউ ভালোভাবে থাকতেছি আমরা। তা এখন তেমন কোনো সমস্যা হচ্ছিল না ওই তখন আর কি। তা একটা সময় হলো যে আমার একটা ফ্রেন্ডের বার্থডে আর কি, 10 অক্টোবর ছিল 2014 সালের। তা আমি সেটা মোহাম্মদপুর, রাজীব আর কি তার নাম। তো রাজীবের বার্থডে ছিল, তো আমি তার বার্থডেতে যাবো না বলতেছিলাম। তারপর ফ্রেন্ড যেহেতু আমার যেতে হয়, বলতেছিল যে না আসলে হবে না, এমন একটা অবস্থা। তা আমি তার বার্থডেতে যাই মোহাম্মদপুর। তো মোহাম্মদপুর যাওয়ার পরে আমি তার বার্থডেটা সেলিব্রেট করা হয়। তো অ্যাকচুয়ালি আস্তে আস্তে বিষয়টা এমন হলো যে দেরি হয়ে গেল আর কি। আচ্ছা। তো অনেক রাত হয়ে গেল, অনেক রাত হয়ে যাওয়ার পরে এখন যাই হোক আমি নর্মালি আসতেছি, তো রিস্কা দিয়ে আমি শ্যামলী আসলাম। আসার পরে আমার নিজের বাসায় ঢুকলাম আর কি, বাসায় যাচ্ছি আর কি। তা এমন সময় তো তখন প্রায় রাত 1-1:30 মতন হয়ে গেছে আর কি, বাজে এরকম বাজে আর কি। তো বাসায় যখন যাচ্ছি তখন সিঁড়িতে যখন আমি উঠছি, তো সিঁড়িতে সাধারণত আর কি আমাদের সব জায়গায় লাইট টাইট থাকে, কিন্তু আমাদের যে ফ্ল্যাটটা আমরা ভাড়া থাকতাম সেটা 2 তলা পর্যন্ত লাইট ছিল না। আচ্ছা। কোনো একটা কারণে ছিল না। তা মালিককে এটা বারবারই বলা হতো যে লাইট কেন নেই। তো মালিক লাইট ব্যবস্থা করে দিত, কিন্তু ফিউজ হয়ে যেত আর কি, এমন একটা অবস্থা। তো যাই হোক, এখন আমি নিজে মোবাইল লাইটটা জ্বালিয়ে আমি সিঁড়িতে উপরে উঠি আর কি। তো ওঠার সময় আমার কাছে কেমন যেন একটা মনে হলো যে কেউ একজন আছে, এমন একটা মনে হলো আমার কাছে যে কেউ একজন আছে। তা আমি কেউ একজন আছে মনে হয়, যদি রাস্তায় মনে হয় না যে আপনার পিছনে কেউ যদি ফলো করে আর কি, হ্যাঁ, তাহলে তো মনে হবে যে না কেউ একজন ফলো, যদি আসলে আপনি কি বুঝতে পারতেছেন, কেউ যদি ফলো করে আর কি, তাহলে মনে হবে যে না কেউ। আপনি একটা জিনিস টের পাবেন, মানে আপনি যদি নাও দেখেন আপনি বুঝতে পারবেন যে, মানে ফিল করতে পারবেন যে কেউ একজন আপনাকে ফলো করছে, রাইট? তা আমি পিছনে ফিরে চাই আর কি। তো পিছনে ফিরে যাওয়ার পরে আমি দেখি যে না তেমন কিছু না। যাই হোক আমি আমার চারতলা যেখানে থাকি আর কি, তো সেখানে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যাই। তো যাওয়ার পরে যাই হোক আমি রুম টুম খুলে আমি আমার রুমে যাই ঘুমিয়ে পড়ি, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। তা আমি সাধারণত গরম হোক শীত হোক ফ্যান ট্যান চালিয়ে ঘুমাই আর কি সবসময়। তো ফ্যান ট্যান চালিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে পড়ার পরে এখন সব ঠিকঠাক আছে, খুব ভালো হয়ে যাচ্ছে দিনকাল, তেমন কোনো সমস্যাও নেই। এনিওয়ে সব ওকে ফাইন। তো এখন যেটা মেইন প্রবলেমটা শুরু হলো এরপরে থেকে আর কি। তা আমার এই সেই একটা কারণে, একটা অফিসিয়াল একটা কারণে, তা আমি ঢাকার বাইরে যাই আর কি। তা ঢাকার বাইরে গেলে কয়েকদিন পর আমার কয়েকদিন লেট হয়ে যায় আস্তে আস্তে। তা আসার যেদিন আমি আসবো আর কি, ব্যাক করবো ঢাকার দিকে, তা ঢাকায় ব্যাক করার সময় আমার সেই একই সিচুয়েশন আমি একটা ফিল করলাম আর কি। ওই সময় ফিল করলাম যে আমার সেম ওরকমই হচ্ছিল যে কেউ একজন আছে, কেউ একজন আমাকে ফলো করতেছে, কেউ একজন এমন একটা কিছু টের পাচ্ছি যে না কেউ একজন মনে হয় আমাকে করতেছে, ফলো করতেছে। আচ্ছা, যাক আমি বাসায় চলে যাই, আবার সেই সেম সিচুয়েশন, সেম অবস্থা। আমি লাইটটা ধরে উপরে চলে যাই, রুমে চলে যাওয়ার পর আমি সবাই ঘুমাচ্ছিল, তখন প্রায় 1-2টার মতন বেজে গেছিল। তো বাসায় আমি ঘুমিয়ে রুম টুম খুলে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পরে এখন ফ্যান ট্যান চালিয়ে ঘুমিয়ে পড়েছি আর কি।
তো এখন যেটা হলো যে ঘুমিয়ে পড়ছি অলরেডি। তো এখন আমি হঠাৎ আমার কাছে আমি স্বপ্ন দেখতেছি না কি আমি কিছু বুঝতে পারতেছি না ওই মুহূর্তেটা। আমার জার্নি করে আসছিলাম অনেক, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি কিছু একটা দেখতেছি স্বপ্নে। আচ্ছা, যে কেউ একজন বলতেছে যে মানে নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে যে বাঁচাও বাঁচাও বাঁচাও, এমন একটা বলতেছে যে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। তা আমি স্বপ্ন দেখতেছি আসলে কেমন, মানে আমার কাছে কেমন লাগতেছিল বিষয়টা। মানে আপনি মোটামুটি ভাবছেন যে এটা স্বপ্নই হবে বোধহয়। হ্যাঁ, আমার স্বপ্নই হবে আর কি। হ্যাঁ, তাই আমার কাছে মনে হলো না স্বপ্ন হবে, এটা বাদ দিই। মানে আমার কাছে আমি তখন সিচুয়েশনটা করতে পারতেছি, হ্যান্ডেলও করতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো খুব মানে শরীর ঘেমে গেছে আর কি। ঘেমে গেলে এখন মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল ওই মুহূর্তটার ভিতরে। তা আমি মানে যেভাবে উঠে পড়লাম, হঠাৎ করে চোখ মেললাম আর কি। চোখ মেলে দেখলাম যে আমি তো মানে রুমে নেই। আমি রুমে নেই। আমি বললাম কি আমি কোথায়? আমার কাছে খুব ভৌতিক, মানে কি বলবো যে অ্যাকচুয়ালি আসলে বলাটা আগে বলা দরকার ছিল। আমি আসলে এরকম বিশ্বাস করি না, কোনো সময় বিশ্বাস করি না যে এরকম কিছু থাকতে পারে বা এরকম কিছু হতে পারে আমার সাথে। এরকম আমি কোনো সময় বিশ্বাস করতাম না, কিন্তু আজ এই সিচুয়েশনটা যদি না হতো তাহলে আমি মানে বিশ্বাস করতামই না যে এরকম হয়, এরকম কিছু আছে, কিছু থাকতে পারে। তা আমি দেখি যে আমি সিঁড়িতে। এমনি কিভাবে পসিবল আমি এটা বুঝতেই পারতেছিলাম না যে আমি সিঁড়িতে কেন। আমি কি স্বপ্ন দেখতেছি না কিভাবে আমি অটোমেটিক সিঁড়িতে চলে আসছি। আমি তো রুম বন্ধ করে ভিতরে যাই, খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই, কিন্তু আমি কিভাবে আমি সিঁড়িতে কেন, 2 তলার সিঁড়িতে, যেখানে কারেন্ট লাইটটা ছিল না আর কি। এখানে আপনার আসার কোনো কারণ, এখানে আমার কোনোভাবে আসার কারণ নাই। রাইট। তা আমি এখানে কেন, আমি খুব ভয় পাই যে কি ব্যাপার, আমি এখানে কিভাবে আসলাম। তা আমি মানে বুঝতে পারতেছিলাম না এরকম একটা সিচুয়েশন যে আমি বাসায় রুমে, তা আমি 2 তলায় কেন। যাই হোক, আমি চিন্তা করলাম যাই হোক এখন নিজের জীবন বাঁচানি হচ্ছে ফরজ, ঠিক আছে। তা আমি ভগবানের নাম নিতে লাগলাম, আমার ইষ্ট দেবতার নাম নিতে লাগলাম যে আমি ভগবানের নাম আমি মনে মনে অনেক নিচ্ছি যে ভগবান আমি কোথায় আছি, কিভাবে আমাকে প্লিজ উদ্ধার করো। তো এমন অবস্থায় আমি কোনোরকম আর কি একটা হলো যে না এখন স্বাভাবিক একটা পর্যায়ে আসলো। তা আমি কি করলাম যে ঠিক আছে আমি ওই মানে ধান্দার ভরে আর কি, ঠিক আছে, ধান্দায় আর কি, মানে একটা এলোমেলো একটা ধান্দার মধ্যে ছিলাম আর কি। তা আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আর কি। আমি আমার রুমে আস্তে আস্তে গেলাম, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না আমি কি সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি নাকি কোথায় যাচ্ছি। যাই হোক, আমি সিঁড়ি বেয়ে আমি জানি যে আমার 4 তলায় আমি থাকি। আমি তো ওখানে আমি গেলাম, যে আমি চাবি দিয়ে দরজা খুললাম, দরজা খুলে আমি বাসায় ঢুকলাম। বাসায় ঢোকার পরে দরজাটা লাগাই দেখলাম না সবাই তো ঘুমাই আছে। না আমি মনে হয় কি ব্যাপার, কিভাবে এখানে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, আমি রুমে গেলাম, রুমে যাই ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি বাতি জ্বালিয়ে ঘুমাইলাম, লাইট জ্বালিয়ে ঘুমাইলাম আর কি। হ্যাঁ, তো লাইটটা জ্বালাম, যে একটু ভয় করতেছিল, ভয় কাজ করতেছিল, সবাই ঘুমায় আছে, আমি বাইরে কিভাবে আমি কই আসলাম নাকি গেলাম কি। তা আমি ঘুমিয়ে পড়লাম ওইখানে, যে লাইটটা জ্বালিয়ে ঘুমালাম আর কি। ঘুমানোর পরে এখন যেটা হলো আর কি যে ঠিকঠাক আছে সবকিছু, ওকে ফাইন। দেন আমি যাই আমি পরের দিন সকালে আর কি, সকালে হলো যে আমার একটা ফ্রেন্ড ছিল আর কি, জুবাইর আর কি। তাকে আমি বললাম বিষয়টা যে আসলে এরকম আমার একটা সিচুয়েশন হলো। তো কি বলে, জুবাইর বললো যে না এরকম তো কি বলিস তুই, এটা তো হতে পারে না। তা আমি আমার আর কয়েকজন ফ্রেন্ড ছিল, তাদেরকে চঞ্চল ভাই ছিল, তাকে বললাম, সজীব ভাই ছিল, ওর বিষয়টা আমি শেয়ার করলাম যে সজীব ভাই এরকম বিষয়, তা কি করা যায়। তো সজীব ভাইয়ের একটা মানে সজীব ভাই এবং চঞ্চল ভাইয়ের পরিচিত একজন হুজুর ছিল আর কি। তো হুজুরের কাছে যে বলা যে ঠিক আছে তোমার যেহেতু এরকম ফিল হয়েছে তোমার কাছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের চীনা পরিচিত যে হুজুর আছে তার কাছে যাও, যে আর কি বিষয়টা বলো, দেখো কি হয়, তিনি কি সলিউশনটা দেন আর কি। তা আমি তার কাছে যাই, হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে তিনি আমাকে বললেন যে এইভাবে বললেন যে আসলে তোমার সাথে যেটা হয়েছে, তুমি যেদিন রাত্রে আর কি ব্যাক করছিলে মোহাম্মদপুর থেকে, তখন আর কি তোমার সাথে একটা খারাপ কিছু তোমার সাথে আসছিল আর কি, খারাপ একটা কিছু, একটা বাতাসের মতো খারাপ একটা কিছু আসছে তোমার কাছে, যেটা তোমাকে আর কি মানে পয়জেস করতে যাচ্ছে আর কি, মানে তোমার দিকে নিয়ে যেতে যাচ্ছে আর কি, এমন একটা কিছু, কোথাও নিয়ে যেতে যাচ্ছে। হ্যাঁ, আমাকে কোথাও নিয়ে যেতে যাচ্ছে। তা আমি বললাম যে আচ্ছা এরকম যদি হয় তাহলে এখান থেকে কিভাবে বাঁচা যায়, মানে এটা কি আমাকে ক্ষতি করতে হবে। হ্যাঁ, বললো হ্যাঁ তুমি যদি রাতে বেটের হও তাহলে তোমার ক্ষতি হতে পারে, কারণ তোমাকে যেহেতু সে তার একটা তোমার উপর একটা হয়েছে আর কি, প্রভাব হয়েছে। ঠিক আছে, এখন কি অবস্থা তাহলে আপনার? এখন হচ্ছে যে তিনি আমাকে একটা তাবিজ দিল আর কি। তিনি তাবিজ দিয়ে বললো যে তুমি তাবিজটা তোমার বাম হাতে রাখো, বাঁধো আর কি। তো আই হোপ তুমি ভালো থাকবে। আপনার কি মনে হয় যে আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা এরকম কোনো কিছু?
আমার হতে পারে, আমার মনে হয় হতে পারে, কিন্তু আমি শিওর না, হতেও পারে। এবং আপনি যে ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে সবকিছু দেখছিলেন এবং ঘুম থেকে চোখ খুলে তারপর আপনি দেখলেন যে আপনি সিঁড়ির উপরে দাঁড়িয়ে, মানে সিঁড়ির উপরে মানে ইয়ে আছে আর কি, বসে আছে আর কি। খুবই অদ্ভুত ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। মানে ওনার নামটা তো আমরা বলতে পারবো না, বাট কি হয়েছিল একটু বলবেন আমাকে? আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, আমি আসলে কিভাবে আসলে শেয়ার করব জিনিসটা, এটা আমি যখন আপুকে পাই আর কি আমার চেম্বারে, তো আপু হঠাৎ করে রিনাউন্ড মানুষ, আমি যতদূর জানি রিনাউন্ড, তাকে অনেকেই চেনে আর কি। রাসেল ভাই আসলে মানুষটা কেউ না, আমি আপনাকে একদম পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। তাহলে যেহেতু আমি ওনার সম্বন্ধে কিছু বলতে পারছি না, তাহলে মানুষটা রাসেল ভাই কেউ না। সেটাই হ্যাঁ। তো আসলে আপু আসার কথা ছিল আজকে আমার সাথে, আমি তাকে 1 মাস আগেই জানিয়েছিলাম, কিন্তু আপুর রিসেন্ট কিছু ইনসিডেন্টের কারণে উনি আজকে আসতে পারেন নাই। কিন্তু রাসেল ভাই মাঝে মাঝে অনেক ঘটনা শেয়ার করি, এখানে এসে শেয়ার করি, কারোর কাছ থেকে কালেক্ট করি, কিছু ভালো লাগে কিছু খারাপ লাগে, কিন্তু আপুর ঘটনাটা আসলে আর শেয়ার করার মতো শক্তি নাই। কিন্তু রাসেল ভাই রেকর্ড নিয়ে আসছি, যে আপনাকে দিলাম রেকর্ডিংটা। আচ্ছা, কেন উনি আসতে পারলেন না? বা রাসেল ভাই সেই জন্য উনি একটা মেসেজ পাঠিয়েছে, আমি একটু পড়ি রাসেল ভাইয়ের মেসেজটা। এখানে লেখা আছে, আসসালামু আলাইকুম আলিফ ভাই আর রাসেল ভাই, আমার স্টোরিটা শেয়ার করার আগে বা পরে কাইন্ডলি এই টেক্সটটা লিসেনারদের একটু শেয়ার করবেন। ভাই, I am extremely sorry for not being able to attend the studio tonight. Thank you for sharing one of my many stories. এটা রাসেল ভাই তার স্টোরির কিছু একটা অংশ, কোন একটা স্টোরি আর কি। যা কারণে এসএমএসটা লিখছি যে যখন থেকে ভূত এফএম শুনছি, I am feeling one of many around my room. আর আলিফ ভাইয়া, I am hearing my name being called. কেউ একজন, উনি অনেককেই ফিল করেন তার ঘরের মধ্যে, এবং কেউ একজন রাইট নাও তো না, এখন তাকে ডাকছে। আর আমার হঠাৎ চেস্ট পেইন বেড়ে নোজ বিট করা শুরু হলো, এটা একটা প্রবলেমের মধ্যে একটা। এবং আজকেও নিশ্চয়ই ওইরকম একটা কোনো কারণের জন্য উনি এখানে আসতে পারেননি, এবং ওনার আসার ইচ্ছা ছিল, এবং 100%। এবং থ্যাংক ইউ আলিফ, লাস্ট মোমেন্টে আপনি রেকর্ডটা করেছেন, এবং রেকর্ডের ঠিক ওইরকম প্রস্তুতি কোনো কিছু ছিল না, বাট আপনারা শুনলে বুঝবেন, বাকিটা আলিফ ঘটনায় বলে দিবে। তো ফার্স্ট পার্টটা একটু আলিফ আপনার কাছ থেকে শুনি, তারপরে আমরা। জি রাসেল ভাই, আমি যখন আপুকে ডেকে ওনার কাছে ঘটনা শুনলাম, তখন আপু আমার ক্লিনিকে এসে মোটামুটি অনেক কিছু বলেছে রাসেল ভাই, আমি আসলে কিছু রিকল করতে পারি নাই, এত কিছু জয়েন। তো আমি আপুকে বললাম, আপু আপনি আমার সাথে রেডিও ফুটেজে যাবেন, আমি ইনশাল্লাহ আগামী মাসের 3 ফেব্রুয়ারি রেডিও ফুটেজে যাচ্ছি। এটা গত মাসে, এবং অনেকদিন আগে, এবং আমি আপনার সাথে রাসেল ভাই এসএমএস করে জানিয়েছিলাম। তো আপু বললেন, ঠিক আছে ভাইয়া, আমি ইনশাআল্লাহ 3 ফেব্রুয়ারি কোনো প্রোগ্রাম রাখবো না। তো উনি তো নরমালি বিজি থাকে রাসেল ভাই, তো এই বিজনেসের ফাঁকে এই মধ্যে একটা ঘটনা ঘটে যায় তার সাথে। যেদিন তিনি আমার কাছে ঘটনা শেয়ার করে, তার জীবনের সব ঘটনা মোটামুটি 50%-এর বেশি শেয়ার করে, তার পরের দিনই রাসেল ভাই তার বাসাতে হঠাৎ করে তার মার সাথে একটু কথা কাটাকাটি শুরু হয়, নর্মাল থেকে একটু বেশি, একটু অ্যাবনর্মাল ভাবে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি তো আসলে ন্যাচারালি অনেকেরই হয়, ওনারও হয়েছে আগে, কিন্তু হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যাবার প্ল্যানটা তার একদম হঠাৎ। সে বাসার ড্রেস পরে ব্যাগ ট্যাগ গুছিয়ে বাইরে চলে যাচ্ছে, এরকম অবস্থা। তো তার মা জিজ্ঞেস করে, তুই কোথায় যাচ্ছিস? ব্যাগ ট্যাগ গুছিয়ে ঘরের ড্রেস পরে কই যাচ্ছিস? তখন তার মাথায় আসে আসলে আমি কোথায় যাচ্ছি। তো সে আর কিছু না জিজ্ঞেস করে বাসার ছাদে সে নর্মালি রাসেল ভাই যান না, ওইটা জোহরের ওয়াক্ত, খুব যে হন্টেড টাইম বা কিছু রাত, অনেক গভীর রাত, সেটাই অনেকে মনে করেন, বাট অত ভয়ঙ্কর না। এবং তার চুল এত বড়, কোমর ছাড়িয়ে যায়, তো যার কারণে সে এতটা মুভ করেন না। তো এগুলি সামনে আপনারা স্টোরিতে শুনবেন। তো আমি যতটুকু জানি, ওনার যতটুকু উনি আমাকে আজকে বলেছেন, যে যখন উনি ওই উপরে বসে সিঁড়ির কামরাতে, মানে ছাদে যাওয়া ওই সিঁড়ির গেটটা লাগানো, তো সিঁড়ির কামরাতে ওই বিল্ডিং এ আমার একটা ঘটনা আছে কি রাসেল ভাই, 2-3টা অ্যাটেম্পট নেওয়া ঘটনা আছে, যার ফলে বাসার ছাদটা অলওয়েজ বন্ধ থাকে, লোকজন ফিজিক্যালি যেন লোকজন ছাদে উঠতে না পারে পারমিশন ছাড়া, গেটটা বন্ধ থাকে। তো গেটের সামনে 2-3টা স্টেপ নিচে সে সিঁড়িতে বসেছিল। এমন সময় রাসেল ভাই গান শুনছিল, 2টা ইয়ারফোন কানের মধ্যে ছিল, গান শুনছিল আর কিছু ছবি স্লাইড করে দেখছিল। এমন সময় তার ছোট ভাই নিচ থেকে এসে তার হাত ধরে, এবং হাত ধরে ঘাড় ধরে নিচে নামিয়ে দেয়।
হেঁচকা ধরে টান দেওয়া হয় না, ঠিক ওরকম ভাবে নিচে নামিয়ে নেয়। তো সে বলছে যে আমাকে ছাড়ো ভাই, আমি যাচ্ছি, কিন্তু তার এই নর্মাল আচরণও তার ভাই সহ্য করতে পারছিল না। কন্ডিশনটা এরকম যে নর্মাল আচরণটা তো সে তার ভাই সহ্য করতে পারছিল না, যে খুব জোরে টানছিল। তো তার কাছে জিনিসটা নর্মাল এই জিনিসটা চিন্তা করার আগে সে একটা চিৎকার দেয়। তো সর্বপ্রথম 5 তলায় ওই বিল্ডিং এর 5 তলার যে আন্টি সে এগিয়ে আসে এবং তাকে জোর করে ওই ভাইয়ের থেকে ছাড়িয়ে নেয়। তো হাতের মধ্যে একটা দাগ পায় এবং ঘাড়ের মধ্যে একটা দাগ বসে। তো ঘাড়টা তো রাস্তা থেকে ইমিডিয়েটলি দেখা যাচ্ছে না, হাতেরটা দেখা যাচ্ছে। সে কি করলো, একটা টেনশন নিয়ে স্টেশনে চলে গেল, পুলিশ স্টেশনে। ওখানে যে রিপোর্ট লিখবে তখন তার মাথায় আস্তে আস্তে জিনিসটা আসতে থাকে যে আমার ভাই যে আমাকে হাত ধরলো, এর মধ্যে 3টা আঙ্গুলের ছাপ, 5টা আঙ্গুলের ছাপ না কেন, যত জোরে চাপ দিয়েছে আমি এত ব্যথা পেয়েছি যে 3টা আঙ্গুলের ছাপ তো হওয়ার কথা না। তাহলে দিস ইজ সামথিং রং। আমি এটা ওইখানে কি বলবো, তো কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে যখন ওইখানে একজন মহিলা পুলিশ ছিলেন, তুমি বললেন যে যেটা আপনাদের ফ্যামিলির ঘটনা, এটা আপনারা একটু চিন্তা করেন এখানে জিনিসটা শেয়ার করার না থেকে। তো বলছে যে আমি কি আপনাকে নামাই দিব, তখন পুলিশের লোকজন বলতেছে যে না, আমাকে নামাতে হবে না। তো সে নিজেই রিক্সা দিয়ে বাসায় চলে আসে। এইটা ছিল রাসেল ভাই ঘটনা। এরপর থেকে সে আর কোনো ধরনের যোগাযোগ আমার সাথে করার চেষ্টা করলেও আমি আসলে ফোন রিসিভ করতে পারিনি তার কিছু ব্যস্ততার কারণে। সে এইটাই বলতে চাইছিল যে আমি হয়তো আসতে পারবো না, আমার ঘটনা শেয়ার করার পর থেকে এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে। এটা রীতিমতো প্রতিদিন রাসেল ভাই। এরপর তো রাসেল ভাই রেকর্ডিংটা আছি। তো আমরা ঘটনায় যাই, বাকিটা আবার আলিফ যদি আবার কোনো কিছু ক্লারিফাই করা লাগে তাহলে সেটা করবেন। এবং তারপরে আলিফের আরো একটা ঘটনা রয়েছে, এটা একটা লম্বা স্টোরি, আপনারা শুনেন আগে। উনি যেভাবে বলার সেভাবে বলেছেন এবং উনি ওই সময় পজেস ছিলেন। রাসেল ভাই ওই পজেস মানে কি, তার সাথে সবসময় ওই জিনিসটা থাকে। তো আপনাদের একটু কষ্ট করে পুরো জিনিসটা একটু বুঝে নিতে হবে। চলুন আমরা শুনি তার ঘটনাটি। রামাটিয়া থাকতাম, তখন আমার বয়স হচ্ছে 12। আচ্ছা। ওই বাসাটা ভালো ছিল নাকি না জানি না, কিন্তু বাসাটার একটু সবাই বলতো যে ওটা হসপিটাল এর আগে, আর আমি যে রুমটা থাকতাম ওটা মর্গ ছিল। তো ওই কর্নার, আমার রুমের অনেক বড়, মানে পুরোনো বাসা অনেক বড় থাকে না, তো পিছনেই অনেক বড় একটা বারান্দা আর দারোয়ানদের একটা রুম ছিল। সেই দারোয়ানদের রুমে 3টা দারোয়ান সুইসাইড করেছে, এটা আমরা জানতাম না। মানে 2টা দারোয়ান আর একটা দারোয়ানের ওয়াইফ। তা আমার আপুর বিয়ে হয়ে যাওয়ার পর আমি তো একাই থাকতাম ওই ঘরে। তো তখনই আমি মানে প্রায় খেয়াল করতাম, মানে মনে হতো যে আমি এই পাশে শুয়ে থাকতে আমার এখানে কেউ ব্রিথ করছে। ওটা তো আপনি বুঝতে পারেন, ফ্যানের বাতাস আর ওটার বাতাস। আমার চুল তো পুরো হাঁটুর নিচ পর্যন্ত ছিল। আপনার ঘরের ফিলিং, ঘরটা হলো গিয়ে 2013। এটা হচ্ছে আমি বসতে চাচ্ছিলাম না, একজন দাদু ডাকি আমরা তাকে। সে একটা আমল করেছিলেন, আমি জানি না আমলটার নাম কি। এটা বোধহয় আপনার মাটির ভিতরে জায়গা করে সে ওখানে ছিলেন, আর ওখানে কোনো একটা আমল করেছিলেন, and he got some powers, মানে যেটা সে বলে। তো ওখানে আমি তখন ইউনিভার্সিটিতে 2nd ইয়ারে, আমার ফ্রেন্ডের বাসা। তো হঠাৎ করে আমার ফ্রেন্ডের ছোট বোন একটা ফোন করে বলছে যে একটু আসো, লাঞ্চ করে যাও। তো আমি বললাম যে আচ্ছা হ্যাঁ, আমার ঠিক আছে 5:30টায় পরে ক্লাস, তো 3 ঘন্টা ক্যান্টিনে বসে কি করবো। তো আচ্ছা ঠিক আছে, 5 মিনিট লাগে যেতে। গেলাম, তো গিয়ে দেখি দাদু, তো সালাম করলাম, খেতে বসছে, ঠিক আছে খেলাম। হালকা একটা শুকনা করে একটা ছেলে দেখলাম। তো আমাকে বলে, প্রথমে জিজ্ঞেস করেছে যে জন্ম তারিখ কবে। আমি বললাম, তো বলো তুলা সেমছি, তো বলে হাত রাখো। আমি হাতটা রাখলাম এভাবে। সে কি বললো আমি জানি না আলিফ ভাই, আমি কসম কাটবো না, কিন্তু মানে আপনি যদি বিশ্বাস করেন আমাকে, আমি জানি না, আমার পুরো মনে হলো কি আমাকে একটা পুরোটা ফোর্স এরকম টেনে তার কাছে নিয়ে গেল। তো ওটাতেই আমার একটু মানে কেমন জানি লেগেছে। তো আমি যেহেতু আমি জানি যে আমার ফ্যামিলিতে অলরেডি কিছু এরকম স্টোরিজ আমি শুনেছি, আমার কাজিনকে নিয়ে যাওয়া বা আমার বাবা বা আমার দাদির সাথে থাকা কিছু স্টোরিজ আমাদের জানা আছে। তো ওগুলো জেনে আমি খুব একটা ইন্টারেস্ট দেখালাম না। আমি তাড়াতাড়ি করে চলে গিয়ে আমি চুল বেঁধে পুরোপুরি কভার করে ফেললাম। মানে আমার চুলটা যেহেতু বড়, আর আমি তাড়াতাড়ি মুখটুক কভার করে ফেললাম। আমি তখন বললাম, নামটা উচ্চারণ নাই করি, আমি তখন ওকে বললাম যে আপু আমি যেটাই করছো আমি বসবো না, কারণ রাশি বা কিছু এটা আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলিতে আছে, আমি জানি, কারণ আমার দাদির সাথে ছিলেন ভালো।
যেটার জন্য আমার বাবা অনেকগুলো জায়গায়, যেখানে আমার বাবার কিন্তু ডেথ সার্টিফিকেট সাইন হয়ে গিয়েছিল 1994 একটা অ্যাক্সিডেন্টে, আমি জায়গা উল্লেখ করছি না, কিন্তু একটা হসপিটালে তার ডেথ মানে লিখে দিয়েছে যে হি ইজ ডেড। পরে ওখানে যখন ইয়ে করা হলো তখন দেখা গেল যে না, ব্যাপারটা তা না, হি ওয়াজ আপনাদের অতি পরিচিত এবং অত্যন্ত পছন্দের, যতবার আসছেন ততবারই আপনারা পছন্দ করেছেন অনেক বেশি আমাদের ডক্টর আলিফ। তিনি দারুণ একটা ঘটনা দিয়ে শুরু করবেন আজকের এই এপিসোডটি। তো গতদিন ছিল স্পেশাল এপিসোড, আজকের এপিসোডটিকে আমরা চাই আরো স্পেশাল করতে। আগামী এপিসোড আরো স্পেশাল হতে পারে যদি আপনি আসেন। সো চলুন আমরা চলে যাই ডক্টর আলিফের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে অনেক ধন্যবাদ। অনেক রাত জেগে সবাই ঘটনাগুলো শুনেন, আমার ঘটনা আজকে রাত জেগেই শুনবেন। রাসেল ভাইকে অনেক ধন্যবাদ। আসলে শুরু থেকেই অনেকদিন হয়ে গেল রাসেল ভাই, প্রায় অনেকদিন, 2011 থেকে 2017, অনেকদিন। তো আপনারা সবাই ঘটনা শেয়ার করবেন, এটাই চাই আমরা সব সময়। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা, রাসেল ভাই আজকে যে ঘটনা শেয়ার করবো সবার জন্য, আসলে রাসেল ভাই সবার জন্যই তো ঘটনা নিয়ে আসি। তার এই দলিল লেখার অভ্যাসটা অনেক আগের থেকে, অভ্যাসটা মানে কি এই চাকরি করেন, পেশাটা অনেকদিন আগের থেকে। যে ওনার বাবা ছিলেন, উনিও দলিল লিখতেন টাইপরাইটার দিয়ে, উনিও একই কাজ করেন আর কি। তো আজ থেকে প্রায় অনেক দিন আগের কথা, ওনার কথা মতে যে 82 বা 83 মাঝামাঝির দিকের এই ঘটনাটি ঘটে তার সাথে। এরকম ঘটনা আসলে মনে হয় না রাসেল ভাই আমার কারোর সাথে ঘটে গেছে বা কিছু এরকম, আমি কখনো এরকম ঘটনা ঘটবে বা কারোর সাথে আমি এরকম ঘটনা শুনতে পারবো এটা কখনো চিন্তা করিনি। তো যাই হোক, উনি ওনার বাসা থেকে প্রায় 6-7 কিলো দূরে ওনার যে দোকানটা কেনে আর কি, একটি দোকান কেনে। সেই দোকানে প্রথমে সে একজনের আন্ডারেই ছিল, এক জায়গায় বসে টাইপরাইটার দিয়ে দলিল লিখতো, কিন্তু একটা পর্যায়ে এই দলিল লিখতে নিজের দোকান দেন। তো উনি দোকানটা কিনে এক প্রকার রাসেল ভাই মনে হচ্ছে যে দশ খেয়ে গেছে বা একটু বিভ্রান্তিমূলক অবস্থায় পড়ে গেছে, যে আমি দোকানটা কিনলাম 3.5 লক্ষ টাকা খরচ করে, অথচ আশেপাশের দোকানদাররা বলছে যে ওই জায়গাটার দোকানের দাম ম্যাক্সিমাম 50 থেকে 60 হাজার টাকা। তো সে খুব বোকা বনে গেল যে আমি এত বেশি দিয়ে কেন কিনলাম। তো এই জিনিসগুলো আসলে রাসেল ভাই আমার ঘটনার সাথে কোনোটাই সম্পৃক্ত রাখেন আর কি। তো উনি যেদিন ঘটনাটি ঘটে সেদিন, আর বলে রাখি রাসেল ভাই, উনি যে দোকানটা খোলে বা বন্ধ করে, সচরাচর ওনার দোকানটা বন্ধ হয় রাত 9টার মধ্যে। আর ওনার সাথে একজন লোক থাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, দোকান খোলা বা শুরু থেকে থাকে হেল্প করার জন্য। সেই ছেলেটা আবার অনেক দূরে থাকবার কারণে বাস ধরতে হয়। তো এত আগের ঘটনা, ওখানে বাসও এত পাওয়া যেত না। তো আগে বাসটা ধরবার জন্য সে সন্ধ্যা 7টার মধ্যে চলে যেত। তো নর্মালি রাত 9টার মধ্যে দোকানটা ক্লোজ হয়ে যেত। কিন্তু উনি কেন জানি, যেদিন ঘটনার কথা বলবো আজকে, যে ঘটনার দিনে দোকানটা বন্ধ করতে যাচ্ছিল না। এটা হচ্ছে আসল কথা ছিল না, দোকানটা বন্ধ করতে চাচ্ছিল না। কেন বন্ধ করতে চাচ্ছিল না এটার ভাষা উনি জানেন না, এটার কারণ উনি জানেন না, যে এটার ভাষা আমার কাছে নাই। উনি বলেন যে আমি এই দোকানটা আমার বন্ধই করতে ইচ্ছা করছে, রাত 9টা বেজে গেছে। নর্মালি 9টা 9:30 মধ্যে দোকান বন্ধ করি, কিন্তু ওদিন রাত 11টা বেজে গেছে। রাত 11টা, 1982 সাল, অনেক রাত। তো রাত 11টার পরে উনি দোকানেই বসেছিলেন, হঠাৎ করে দুজন লোক তার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কি দলিল লেখেন? তো এইটা বলার পরপরই উনি অ্যান্সার দেওয়ার আগেই উনি ফিল করতে থাকেন যে ওনার বুকে প্রচন্ড ব্যথা হতে থাকে, এবং তার মনে হয় যে তার শরীর থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ খুলে পড়ছে, এত ব্যথার একটা পর্যায়ে সহ্য করতে না পেরে রাসেল ভাই উনি অজ্ঞান হয়ে যায়। খুব ইন্টারেস্টিং জায়গা, কিন্তু ভালো করে শুনবেন সবাই মন দিয়ে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর ঘুম ভাঙে। আচ্ছা, ঘুম ভাঙার পরে আমি সবাইকে একটু দয়া করে ফিল করতে বলবো, আপনারা যদি একটা বদ্ধ ঘরে আবদ্ধ অবস্থায় শুয়ে থাকেন, কিচ্ছু না, খালি অন্ধকার, চোখটা খুলে খালি অন্ধকারই দেখবেন আপনি। উনি এক্স্যাক্টলি সেটাই দেখছিলেন। কোনা দিয়ে একটা ফুটা দিয়ে একটা সামান্য আলো আসছে না। উনি বারবার চিন্তা করতে থাকেন, আমি কি আসলে, আমার কি হার্ট অ্যাটাক হলো বা কিছু একটা, আমি কি হাসপাতালে নিয়ে আসছে, নাকি আমি আসলে কিছু দেখতে পাচ্ছি না বা আমি চোখে দেখছি না, নাকি এখনই ডাক্তার আসবে। এরকম প্রায় অনেকক্ষণ চিন্তা করবার পরে ওনার রাসেল ভাই শরীরে টায়ার্ডনেস বা কি, উনি ওনার শরীর নাড়াতে পারছিল না,
মোস্ট ইম্পর্টেন্ট কথা শরীর নাড়াতে পারছিল না। তো উনি ঘুমিয়ে যায়। এত অন্ধকারে আপনি সাধারণত আপনি শুলেই দেখবেন যে একটু অন্ধকারের মধ্যে কিছুক্ষণ চোখ খোলা রাখলে একটা পর্যায়ে ঘুম চলে আসবে। এটা আপনি যদি টেস্ট করতে চান রাসেল ভাই, টেস্ট না, আমি নিজে দেখেছি আর কি। তো উনি ঘুমিয়ে যায়, এরপরে আবারও ঘুম ভাঙে, কিন্তু কোনো চেঞ্জ না রাসেল ভাই। ঘুম ভাঙার পর দেখছে সেই অন্ধকার মতো অন্ধকারই আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা রাসেল ভাই, উনি যখনই চোখ খুলছে তখনই তার মনে হচ্ছে যে রুমটা অনেক ঠান্ডা, অনেক হিম শীতল একটা রুম, খুবই ঠান্ডা একটা রুম। এই রুমের ভিতরে সেই জিনিসটা যেটা ফিল করতে পারছিল, তার শরীরের নিচে মনে হচ্ছিল কিছু একটা আছে, নরম কিছু একটা বস্তু, চোখা খাড়া তার শরীরের পিঠ দিয়ে সেটা সে ফিল করতে পারছিল, কিন্তু সে নাড়াতে পারছিল না। তার হাতের কোনো মানে অংশ, পায়ের কোনো অংশ নাড়াতে পারছিল না, বডির কোনো পার্টসই নাড়াতে পারছিল না। রাদার দেন সেন্সটাই কাজ করছিল। ইভেন সে যে কথা বলবে, কথা বলার কোনো সুযোগ নেই, সে শুয়েছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে নাক দিয়ে স্মেল পাচ্ছিল, স্মেলটা বাঁশের গন্ধের। আচ্ছা। তো অনেকক্ষণ সে এরকম চোখ খুলে থাকার পরও তো একটা সময় সে চিন্তা করে থাকে, আমি মনে হয় অন্ধ হয়ে গেছি, অথবা আমাকে কেউ অপহরণ করেছে, আমাকে কেউ অপহরণ করে নিয়ে আসছে। নাহলে এরকম ভাবে একটা বদ্ধ ঘরে, এমন অন্ধকার ঘরে আমি কখনো এরকম অন্ধকার দেখিনি। রাতের বেলা এত অন্ধকার হয় না। হঠাৎ করে একটা ভয়েস আসে রাসেল ভাই। ভয়েসটা জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন। আচ্ছা। উনি কোনো অ্যান্সার দেওয়ার শক্তি নেই, মুখ দিয়ে ঠোঁটও নাড়াতে পারছে না ঠিক মতো, উনি কিছু বলতে পারছে না। আবার জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। আবার ভয়েসটা আসছে এমন যে ভাঙা রেডিওতে যেমন ভয়েসটা, আপনি মাঝে মাঝে ভাঙা রেডিওর মধ্যে যদি কোনো ধরনের উল্টাপাল্টা কিছু হয় বা মানে ট্রান্সমিশন প্রবলেম হলে যেরকম হয়, ভেঙে আসতেছে গলাটা, একটু দেরিতে আসতেছে ভয়েসটা, এরকম কিছু একটা। তো বলতেছে যে আপনি কেমন আছেন। উনি কিছু বলার সাহস তো পরের কথা, উনি কথা বলতেই পারছিলেন না। হঠাৎ করে আবার বলে উঠলো, দেখেন ওইখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে। আচ্ছা। বলছেও না যে কোথায়, বলছে যে ওখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে, 8-10টা আঙ্গুল আছে। আচ্ছা। আর আমাদের একজন লোক আছে, ওখান থেকে সরে যান, এটাই আপনার প্রথম এবং শেষ ওয়ার্নিং। ওকে। এরকম একটা ভয়েস আসলো। ভয়েস আসার পর উনি দেখলো যে ভয়েসটা যখন চলে যায়, কিছুক্ষণ পরে একটা সাউন্ড আসতে থাকে। প্রথমে সাউন্ডটা খুবই তীক্ষ্ণ, এরপর আরো তীক্ষ্ণ হতে থাকে, কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা কোরআন শরীফের তিলাওয়াতের শব্দ। আচ্ছা। তিলাওয়াতটা চলতে থাকে রাসেল ভাই, অনেকক্ষণ চলতে থাকে আর নন স্টপ চলতে থাকে। এই তিলাওয়াত শুনতে শুনতে সে একটা সময় ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর রাসেল ভাই ঘুম ভাঙে এমন অবস্থায় চোখের মধ্যে মানে পানি পড়ছে, পানি পড়ে চোখের মধ্যে, মানে সে ফিল করলো যে আমার চোখে কিছু পানি টানি পড়লো। এই তার ঘুম প্রপারলি ভাঙলো, সে চোখ খুলে দেখতে পাচ্ছে যে আকাশ উপরে, এবং যে জায়গাটা সে শুয়েছিল সেই জায়গাটা তার বুকের উপর অনেকগুলো মাটি। আচ্ছা। আর হাতের পাশে অনেকগুলো বাঁশ। ওকে। মাটিটা তার একদম শরীরের উপরে পড়েছে, এরকম অবস্থা। সে ব্যথাও পাচ্ছে। তো ইম্পর্টেন্ট কথা, সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে উপরে একজন লোক দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। তো লোকটা বারবার জিজ্ঞেস করছে আপনি এখানে কি করেন। কোমরে হাত দিয়ে হাঁটুর মানে কোমরে ঝুঁকে দাঁড়িয়ে, মাথাটা নিচু করে। সে চোখ খুলে দেখছে তার মুখের উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে উপরে। তো আপনারা সবাই তো বুঝতে পারছেন আমি একটা কবরের কথাই বলছি। তো সে যখন তার শরীরের নিচে একটু উঠে গেল, তো দেখলো যে তার শরীরের নিচে আরেকটি দেহ। এটা একটা কবর এবং এটা একটা লাশ। আচ্ছা। মজার বিষয়, লাশ এত নরম কেন, তাই না? সবাই একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে, লাশ এত নরম কেন? তো কবরের ভিতরেই ছিল। তো সেই লোকটা তাকে হেল্প করে উপর ওঠার জন্য, এবং উঠেই দেখে অনেক মানুষ। তারা সবাই কেন এসছে এখানে? তো সে জিজ্ঞেস করতে থাকে আমি এখানে কিভাবে আসলাম, আমি তো জানি না এখানে কিভাবে আসলাম। তো ওনারা ওই যে লোকটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল, সে জিজ্ঞেস করতে থাকে আপনি লাশ চুরি করতে আসেন, ওরা ধরো আগে। তো উনি অনেকবার চেষ্টা করলো বোঝানোর জন্য, না ভাই আমি লাশ চুরি করতে আসি নাই, আমি রাত্রেবেলা এখানে, আমার ঘুমই এখানে ভাঙছে, আমি জানি না আমি এখানে কিভাবে আসছি। তো উনি সব বলে যে আমি রাত্রেবেলা এখানেই শুয়েছিলাম। তো উনি যখন ঘুরে দেখে যে উনি একটা ডেড বডির উপরেই শুয়েছিল, তো ওই লোকটা তখন বলে যে এটা আমার বাবার কবর, 5 থেকে 6 দিন আগে এই কবরটা দেওয়া হয়েছিল রাসেল ভাই। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য একটু স্যাঁতস্যাঁতে লাগছিল। বলছিলাম তার ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছিল, তার ঘুম ভাঙে, তার শরীরের উপর মাটি পড়ার কারণে। আর লোকগুলা আসে হচ্ছে ওই কবরটার মধ্যে মাটি ডেবে যাওয়ার কারণে, আবার মাটি দিয়ে কবরটা ঠিক করবার জন্য।
এই এসে ওনাকে পায় এবং সবাই খুব ভয় পেয়ে যায়। ওরা যারা লোকজন ছিল তারা সব খুব ভয় পেয়ে যায়, পিছনে চলে যায়। এরপরে খুবই স্বাভাবিক, অসম্ভব, মানে এটা আপনি কখনো চিন্তা করতে ওই সিচুয়েশনে চিন্তা করলে কেমন লাগে, খুব অদ্ভুত লাগে না? আপনি এত রাত ধরে অন্ধকারের ভিতরে ছিল, উঠে দেখে যে আমি একটা কবরের ভিতরে শুয়ে আছি, আমার তখন নিচে একটা ডেড বডি ছিল। সে উঠে ওই লোকটাকে সবকিছু বলে এবং তার উঠার পরে সে আর তার হাত পা নাড়াতে পারছিল এবং না। এই কবরটা কতদিনের পুরনো? সেই প্রসঙ্গে আমরা 5-6 দিন আগে। রাসেল ভাই 5-6 দিন আগে পুরনো, এবং এইটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি কেন 5-6 দিন পুরনো। তো উনি ওই কয়েকদিন ওই বাসায় 2 দিনের মতো ছিল, ছেলেটা ছাড় যাওয়ার পরে তার বাসায় যায়। তার ফ্যামিলি যখন পর রাসেল ভাই কি হয় সেটা তিনি আমাকে প্রপারলি বলেন নাই। তো বিক্রি করার পর তিনি আর ওই জায়গায় আর কখনোই যান নাই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, ওই 7 মাস পরে যখন বিক্রি করে যায়, বিক্রি করে দেওয়ার 1 মাস পর তার ছেলে যে জায়গায় চাকরি করত ঠিক সেই জায়গা থেকে আপনার তার একটা অ্যাক্সিডেন্টে ছেলেটার 8টা আঙ্গুল খোয়া পড়ে একটা মেশিন। ও মাই গড! তার মানে ওই যে গায়ের উপরে বা শরীরের উপরে যে আঙ্গুলগুলো, কাঁচা আঙ্গুলগুলো ছিটানো ছিল, ওইটা ওয়ার্নিং কেমন উইয়ার্ড একটা দৃশ্য যে আমার শরীরের চারপাশে কাঁটা আঙ্গুল ছিটানো, কেটে কাটা আঙ্গুল পোড়া শরীরের উপরে, এবং সেটাই ঘটে ঠিক 8 মাস পরে তার ছেলের সাথে। মানে এটা ওয়ার্নিং হিসেবে ছিল এবং সে আসলে কিছুই কন্টিনিউ করতে পারে না। মানে এটা যদি আমরা একটু চিন্তা করি, জাস্ট একটু যদি ভেবে দেখি আমরা যে এটা হচ্ছে, যদি ভেবে দেখি যে একটা মানুষ, আমি হয়তো বা আমরা কেউ শুয়ে আছি, ঘুম থেকে উঠলাম, উঠে যদি দেখি যে আসলে এরকম একটা কবরের মধ্যে, যে কবরটা অর্ধেক ভাঙা, সেই কবরের মধ্যে শুয়ে আছি এবং আপনার শরীরের উপর মাটি পড়ে আছে, শরীরের উপরে মাটি পড়ে আছে, উপর থেকে পানি পড়ছে, এবং সেই সাথে যদি আবার খেয়াল করি যে আমার হাতে, আমার শরীরের উপরে কিছু কাটা আঙুল ছড়ানো। আসলে আমি চিন্তা করে হয়তো আসলে ঘটনাটা বলে দিচ্ছি, যখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো সবাই আসলে হয় জিনিসটা। মানে কবর পর্যন্ত যাওয়া লাগবে না। আপনি যদি কালকে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার বালিশের নিচে একটা কাটা আঙুল, আপনি যদি হঠাৎ করে আপনার বাথরুমে গিয়ে দেখেন আপনার বেসিনের মধ্যে একটা কাটা আঙ্গুল, বা আপনি যদি এমনিতে ঘরে এমনি অসাবধানে পা ফেলতে গিয়ে দেখেন যে একটা কাটা আঙ্গুল পড়ে আছে ঘরের মধ্যে, কেমন লাগবে আপনার? মানে আপনি এইটা আমাকে একটু জানান যে কেমন লাগবে। যদি মনে হয় যে না এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, কাটা আঙ্গুল আর চুইং গামের র্যাপার একই জিনিস, তাহলে অন্য ব্যাপার, বাট কেমন লাগবে? আমি ওই যে আপনার বললাম যে রাসেল ভাই অন্ধকার ঘরের ভেতরে 7 দিন, আমি চিন্তা করছি যে রাসেল ভাই 7 দিন একটা ঘরে আলো নাই, বাতাস নাই, না খাওয়া। আমি যখন ঘুম ভাঙার পর আমি অন্ধকারে দেখছি, মানে 5-6 দিন আমি কবরের ভেতরে আছি, উইদাউট খাওয়া, অক্সিজেন নাই, গন্ধ, বাঁশের গন্ধ, মানে আপনি সার্ভাইভ করেন। কিন্তু মজার বিষয় রাসেল ভাই, তার এই কয়েকদিনে কোনো ধরনের, মানে ওই কয়েকদিন তার প্রচন্ড ঠান্ডা লাগে ওই জায়গাটাতে। এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। কিন্তু রাসেল ভাই এই ঘটনাটা আমাকেই তিনি বলেছেন, আজকে বলার পর ওনার পরিবারের সবাই শুনছে কিনা আমি জানি না, কিন্তু ওনার পরিবারের কেউ কিছু এই কথা জানে না, এই ঘটনা এখনো জানে না। আমি হয়তো এখানে শেয়ার করছি, কিন্তু তার পরিবারের কেউ ঘটনা এখনো পর্যন্ত জানে না। বুঝতে পেরেছি, এটাই ছিল ঘটনা। এটা একটা অন্যরকম স্টোরি, এবং যে স্টোরিটা শুনে আমারও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এরকম একটা ব্যাপার। তো আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। যিনি এখন আমাদের ঘটনা শোনাবেন তিনি হচ্ছেন আফনান ভাই। তিনিও রেগুলার আমাদের মাঝে মাঝে আসেন এবং তিনি চমৎকার ঘটনা শেয়ার করেন। আজকেও তিনি একটা ঘটনা শেয়ার করবেন, আমরা তার ঘটনায় যাব। জি আফনান ভাই, আসসালামু আলাইকুম। আপনার ঘটনায় যাই আমরা। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই ভালো আছেন নিশ্চয়ই, আর ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে শরীরটা বেশ অসুস্থ, তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি, যে হয়তো বা অসুস্থতার কারণে ওভাবে বলতে পারবো না, তারপরও মানে চেষ্টা করছি আর কি। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আসলে যিনি আমাকে বলেছেন উনি ওনার নামটা বলতে নিষেধ করেছেন, যেন আমি নামটা বলছি না। উনি বর্তমানে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে C&F এজেন্ট হিসাবে কাজ করেন ওখানে। ওনার বাড়ি নোয়াখালী চৌমোহনীতে। উনি 95 সালের দিকে ওমানে যান। তো ওমানের মাস্কটে উনি থাকতেন, ওমানের রাজধানী মাস্কটে আর কি। তো ওনার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে ওনার খুব আকাঙ্ক্ষা ছিল ওনার একটা পুত্র সন্তানের, কিন্তু ওনার পরপর 3টা সন্তানই কন্যা সন্তান হয়। এজন্য পুত্র সন্তানের জন্য ওনার অনেক একটা মানে আকাঙ্ক্ষা ছিল অন্তরের মধ্যে। অনেক চেষ্টাও করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে দোয়া তদবির করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তো উনি ওমানে যখন যান 1995 সালের দিকে,
তখন ওমানের যখন মাস্কটনে থাকা শুরু করেন, তো মাঝে মাঝে কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় ওখান থেকে ট্যুরে নিয়ে যেত মাঝে মাঝে, মানে অফ টাইমে। তখন এক সময়ে অফিস থেকে বলা হয় যে মানে বাহালা নামক একটা স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এখানে রাসেল ভাই বলে রাখি যে বাহালা জায়গাটা ইউনেস্কো ঘোষিত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওখানে ত্রয়োদশ শতাব্দীর বিভিন্ন দুর্গগুলো রয়েছে, অনেক মানে স্থাপনা রয়েছে সেখানে, অনেক প্রাচীন দুর্গ বা অনেক স্থাপনা আছে আর কি। তো অনেকেই ওখানে যান, ইন্টারনেটে আপনারা সার্চ দিলে বাহালা দেখতে পারবেন। তো বাহালা কিন্তু আরেকটা কারণে বেশ, ওটার কারণে যেমন বিখ্যাত, আরেকটা কারণে খুব কুখ্যাত। সেটা হচ্ছে বাহালার বেশ কিছু গ্রাম ওয়ার্ল্ডের মধ্যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের জন্য বিখ্যাত। আচ্ছা। তো উনি যখন ওখানে যাবেন বলে ফিক্সড করলেন, তো উনি ওনার যারা কলিগ আছেন অনেকের কাছে ওনার সমস্যাটা শেয়ার করেছিলেন যে উনি চেষ্টা দুর্বিদ করেছেন কিন্তু ওনার ছেলে সন্তান হয় না। তো দক্ষিণ ভারতের এক ভদ্রলোক ওনার সাথে থাকতেন, ওনার কলিগ। তো উনি বললেন যে উনি এর আগে ওখানে গিয়েছিলেন, ওখানে এক লোকের সাথে তার পরিচয় আছে, ওনার কাছ থেকে তদবির নিয়ে ওনার ফ্যামিলিগত কিছু সমস্যার সলভ হয়েছে। তো উনি বললেন ঠিক আছে, এখন যাওয়ার পরে ওই লোকের সাথে যেন পরিচয় করিয়ে দেয়। তো অফিস থেকে ওখানে নিয়ে যাওয়ার পর ওই লোকের সাথে তার পরিচয় হয়, ওখানে গিয়ে ওনার সমস্যার কথা উনি বলেন। তো ওই লোকের সাথে যখন ওনার সমস্যার কথা বলেন, ওই লোকটা বললেন হ্যাঁ ঠিক আছে, আপনার এই সমস্যাটা সলভ করা যাবে। তো একটা তাবিজ ওনাকে দিয়ে দেন, বলে যে আপনি যখন দেশে যাবেন এই তাবিজটা আপনার স্ত্রীকে ব্যবহার করতে বলবেন এবং আপনার পরবর্তী সন্তান হবে একটা পুত্র সন্তান, এবং এই সন্তান হওয়ার পর এই তাবিজটা খুলে ওই সন্তানের হাতে এটাকে বেঁধে দেবেন। এটাই কাজ, আর কোনো কাজ নেই। তখন উনি অপেক্ষায় থাকলেন কবে উনি দেশে যাবেন। তো এর মধ্যে হঠাৎ করে উনি যে কোম্পানিতে চাকরি করতেন সেখানে মানে সরকারি বেশ কিছু মানে সমস্যার সৃষ্টি হয়। সরকার সাময়িকভাবে কোম্পানির কার্যক্রম স্থগিত করে দেন। তো কোম্পানির মালিকের সাথে ওনার সম্পর্ক ভালো থাকলেও, ভালো থাকার কারণে কোম্পানির মালিক বলে যে তুমি দেশে চলে যাও, পরে যদি আবার এটা চালু হয় আমি তোমাকে ডেকে নিয়ে আসবো। তো উনি তার পাওনা টানা সবকিছু বুঝে নিয়ে উনি আবার দেশে চলে আসেন। তো দেশে আসার পর রাসেল ভাই সত্যি সত্যি প্রায় 1.5 বছরের মাথায় ওনার একটা পুত্র সন্তান হয়। কিন্তু এখানে একটু সমস্যা হলো যে ওনার তো 3টা সন্তান ছিল, 3টা সন্তান কন্যা সন্তান। ঠিক যেই রাত্রে ওনার পুত্র সন্তানটা ভূমিষ্ঠ হয়, ঠিক ভূমিষ্ঠ হওয়ার ওই কিছুক্ষণ আগেই ওনার যিনি বড় মেয়ে, সেই বড় মেয়ে মানে বলছিল যে আমি একটু পুকুরে গোসল করতে যাব। তখন সবাই বলছে এত রাত্রে তুমি পুকুরে গোসল করতে যাবা কেন? কারণ তার বাসার সাথেই পুকুর। বলে না, আমার ইচ্ছা করছে আমি এখন পুকুরে গোসল করতে যাব। অনেকের নিষেধ সত্ত্বেও মানে সে পুকুরে গোসল করতে যায়। কিন্তু পরবর্তীতে পুত্র সন্তান হওয়ার আনন্দে কেউ ওইদিকে আর খোঁজ খবর রাখেনি। এই ঘন্টা 3 পরে সবাই যখন খোঁজাখুঁজি শুরু করলো সে কোথায় গেল দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত পুকুরে গিয়ে দেখা গেল তার লাশটি ভেসে উঠেছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। একই সাথে পুত্র সন্তান পাওয়ার আনন্দ, সেই সাথে তার বড় সন্তানের মৃত্যু, মানে একটা ভিন্ন ধরনের একটা পরিবেশ সেখানে সৃষ্টি করেছিল। তো স্বাভাবিকভাবেই পুত্র সন্তানটি বড় হতে থাকে। ঠিক পুত্র সন্তানের বয়স যখন 6 মাস হয়, সেই 6 মাসের সময় হঠাৎ মানে ওনার যিনি মেজ সন্তান, মেজ যে কন্যা, সেই কন্যাটি সাপের কামড়ে মারা যায়। ঠিক 6 মাস পুত্র সন্তানের যেদিন বয়স, ওই দিনই রাতের বেলা ওই মেয়েটা সাপের কামড়ে মারা যায়। তারপরে 6 মাস পরে যখন ওই বাচ্চাটি আস্তে আস্তে কিছু কথা বলা শেখা শুরু করলো, তখন এখানে মজার বিষয়, সে বাবা মা এগুলো কিছু বলতে পারতো না। সে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করত। এই শব্দগুলো মানে মিনিংলেস, আপাতত দৃষ্টিতে সেগুলো মিনিংলেস হবে, কিন্তু ওই ভদ্রলোক যার সন্তান, উনি চিন্তা করেছিলেন যে এই শব্দগুলো উনি মানে কোনো অঞ্চলে হয়তো বা শুনেছেন, এরকম ওনার কাছে মনে হচ্ছিল, কিন্তু এছাড়া উনি আর কোনো কিছুই মনে করতে পারছিলেন না। তো ওনার সন্তান যখন প্রায় 10 মাসের মতো বয়স হয়ে যায়, উনি ঠিক যেভাবে আমাকে বলেছেন, যখন ঠিক 10 মাসের মতো, তখন থেকে আসলে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। তো উনি যেই ঘরে থাকতেন, ওনার স্ত্রী এবং এই সন্তানকে নিয়ে যে ঘরে থাকতেন, উনি রাতের বেলা খেয়াল করা শুরু করলেন যে জানালা যেহেতু খোলা থাকে, উনি খেয়াল করা শুরু করলেন যে জানালার সামনে বা পাশে একটা ছায়ার মতো আসা যাওয়া করে। উনি প্রথম দিকে মনে করেছিলেন এটা হয়তো তার মনের ভুল বা গাছের ছায়া বা এই টাইপের চাঁদের আলোর কারণে, এরকম কোনো কারণে এটা হচ্ছে আর কি। তো প্রথমে 1-2 দিন দেখলেন যে এরকম একই রকম হচ্ছে। উনি বাইরে গিয়ে টর্চ মেরে খুব ভালো মতো দেখলেন যে না, কিছুই দেখা যায় না।
তারপরে কয়েকদিন উনি ভালো মতো লক্ষ্য করলেন যে না, এটা আসলে একটা প্রাণী জাতীয় কিছু সামনে আসা যাওয়া করছে। তখন উনি কে এরকম চিৎকার চেঁচামেচি করলেন, বাইরে আবারও লাইট দিয়ে দেখলেন, কিন্তু কিছুই দেখা যায় না, এরকম একটা জিনিস সৃষ্টি হলো। তো যাই হোক, এরপরে একদিন কি হলো, ওই ওনার যিনি শ্যালক, উনি ঢাকা থেকে মানে ওনার বাড়িতে বেড়াতে আসছিলেন। আসার পথে অনেক রাত হয়ে যায়। তো ওই সময় মোবাইল ব্যবস্থা তো অত ভালো ছিল না আর কি, মানে এতটা প্রসারিত ছিল না, ওনার শ্যালকের কাছে মোবাইলও ছিল না। তো এজন্য ঠিক কখন আসতেছেন উনি ওটা জানাতে পারেন নাই আর কি। আসতেছেন যে উনি এটা জানিয়েছেন, কিন্তু ঠিক কখন আসছেন এটা ওই পরিবারকে জানাতে পারেন নাই। তো ওনারাও অনেকক্ষণ ওনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন আর কি। তো উনি গভীর রাত্রে যখনই ওই ওনার দুলাভাইয়ের বাড়িতে আসেন, আসার সাথে সাথে মানে প্রচন্ড একটা চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার চিৎকারে ঘরের ভিতর থেকে সবাই বের হয়ে আসে এবং তাকে অনেক চেষ্টা করে জ্ঞান-ট্যান ফেরানো হয়। তো জ্ঞান-ট্যান ফেরানোর পরে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে, উনি দেখেছেন যে ওই জানালার কাছে ঠিক মানুষও না পশুও না, ওই মানুষ এবং পশুর অদ্ভুত মিশ্রণের একটা প্রাণী ওই জানালার কাছে দাঁড়িয়ে আছে। এবং উনি যখনই ওই উঠানে এসেছেন, ওই প্রাণীটি ওনার দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে উনি ওই বিভৎসতা দেখেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপরে রাসেল ভাই ওই ভদ্রলোক 1 মাস টানা জ্বরে ভুগে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন। আচ্ছা, মানে 1 মাস উনি জ্বরে ভুগেছেন, খুব জ্বরে ভুগেছেন আর কি। তো যাই হোক, এই ঘটনার পর ওই বাইরের ছায়াটি আর দেখা যায় না। এখন সমস্যা হলো, রাতের বেলা উনি ফিল করা শুরু করলেন যে ওনার ঘরের ঠিক যেই ঘরে উনি শোন, ওই ঘরের চালের উপরে কে যেন হাঁটাহাঁটি করে। তো প্রথম দিকে উনি মনে করেছিলেন যে গ্রাম অঞ্চলে, আমরা শুদ্ধ বাংলায় যেটাকে গন্ধগোকুল বলি, গ্রাম অঞ্চলে অনেকে সেটাকে খাটাস বা ওই নেইল বা এই ধরনের শব্দে এটাকে অভিহিত করেন। তো মনে করেন যে এই টাইপের কিছু হয়তো বা হাঁটাহাঁটি করে। তো বিভিন্ন ভাবে, কিন্তু এটা প্রতিদিন হচ্ছিল। উনি অনেকভাবে চেষ্টা করেছেন আসলে এটা সত্য কিনা, অনেককে পাহারার জন্য বসিয়েছিলেন, কিন্তু ওরা এই কোনো কিছুই দেখেনি। কিন্তু উনি বলেন যে ভিতর থেকে আমি এই শব্দটা পাই, কে যেন হেঁটে যাচ্ছে। এরকম কয়েকদিন হওয়ার পর, এরকম প্রায় 1 মাস চলে। ঠিক বাচ্চার বয়স যখন প্রায় 12 মাসে পা দিয়ে, মানে এখনো 1 বছর হয়নি, 12 মাসের দিকে, মানে পা দিয়ে 12 মাস রানিং, তখন উনি ফিল করলেন যে রাতের বেলা ঘরের মধ্যে ঠিক ছোট্ট আকৃতির একটি ছায়া দৌড়াদৌড়ি করে। এখন সেই ছায়াটি মনে হয় একটা বাচ্চার ছায়া, দৌড়াদৌড়ি করছে, কিন্তু এটা কোনো মানুষের আকৃতি না, জাস্ট ছায়া। উনি আলো জ্বালালেই সেই ছায়াটা দেখা যায় না। তো ঘরের ভিতরে কিন্তু ওনার স্ত্রীকে এই বিষয়গুলো উনি বলেননি কখনো, বললে উনি ভয় পাবেন, এই জন্য এই বিষয়গুলো উনি সবসময় অ্যাভয়েড করে গেছেন। তো যখন বাচ্চার বয়স ঠিক মানে 1 বছর যেদিন পূর্ণ হলো, ওই দিন ওনার বাচ্চাটা মারা যায়, ওই ছেলে সন্তানটা মারা যায়। আচ্ছা। আর ঠিক ওই দিনই ওনার কন্যা সন্তান চুলায় রান্না করতে গিয়ে হঠাৎ করে তার শরীরের একটা কাপড়ের একটা অংশে আগুন লেগে যায় এবং খুব সামান্যই সে আহত হয়েছিল। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে হসপিটালে ওনার ওই ছোট মেয়েটা মারা যায়। আচ্ছা। তো অথচ অতটুকু আগুনে ঝলসে গিয়ে আসলে তার মারা যাওয়ার কথা নয়। তো একই সাথে তার মানে আদরের পুত্র সন্তান এবং তার সবচেয়ে ছোট যে মেয়েটা যখন মারা গেলেন, তখন উনি খুব মানে বেদনার্ত হয়ে পড়লেন, মানে খুব কষ্টে মানে পড়ে গেলেন আর কি। তো যাই হোক রাসেল ভাই, এরপরে যে ঘটনাটি ঘটে সেটা আরো মারাত্মক আর কি। উনি কিছুদিন পরে আবার ওমান থেকে কল পান ওনার কোম্পানি থেকে, যে ওই বাচ্চাকে যেখানে কবর দেওয়া হয়েছিল, ওই কবরস্থানটা ছিল খুবই প্রোটেক্টেড একটা জায়গা, চারদিকে উঁচু দেয়াল করা এবং গেটটাও কলাপসিবল গেট করে উঁচু করা, যে মানে যাতে শিয়াল কুকুর ঢুকতে না পারে, গরু ঢুকতে না পারে কবরস্থানে। এবং ওখানে মানে পরিচিত, মানে ওখানে স্থানীয়ভাবে সবাই জানে যে ওই কবরস্থানগুলোতে সাধারণত ওই শিয়াল কুকুর ঢোকে না, বা লাশ মানে কেউ ঘুরে লাশ বিকৃত করার কোনো সুযোগ থাকে না শিয়াল কুকুরের। কিন্তু ওই বাচ্চা রাসেল ভাই যেদিন কবর দেওয়া হয়েছিল, তার পরের দিন সকালবেলায় ওই কবরটা সম্পূর্ণ খোলা অবস্থায় পাওয়া যাবে এবং ভিতরে ডেড বডি ছিল না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো রাসেল ভাই, যে ওনার প্রথম সন্তান মেয়ে যেদিন মারা গেলেন এবং তার পুত্র সন্তান যেদিন জন্ম নিলেন, আবার মেজ সন্তান যেদিন মানে মারা গেলেন এবং পুত্র সন্তানও যেদিন 6 মাস, এবং পুত্র সন্তানও যেদিন মারা গেলেন এবং তার ছোট সন্তানও যেদিন মারা গেলেন, উভয়ের সময়ই এটা ছিল রাতের বেলা এবং তখন
ওই রাতটা ছিল, প্রত্যেকটা রাতই অ্যানালাইসিস করে উনি দেখেছেন এটা ছিল আমাবস্যার রাত। তো এই যে ব্ল্যাক ম্যাজিকের কারণে রাসেল ভাই একটা জিনিস মেসেজ দিতে চাই লিসেনারদেরকে, যে অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক যখন অনেকের সন্তান হয় না, অনেকে এরকম জাদু তদবিরের আশ্রয় নেন, কিন্তু আসলে এটার দ্বারা সাময়িক ফল কতটুকু হয় আমি জানি না, কিন্তু এটা ইন ফিউচার যে খুব বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে, আজকের এই ঘটনাটাই তার প্রমাণ। তো রাসেল ভাই উনি এখন ভালো আছেন, ওনার এখন পুত্র সন্তানও হয়েছে, কন্যা সন্তানও হয়েছে, উনি ফ্যামিলিতে এখন হ্যাপি আছেন। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। ধন্যবাদ সবাইকে। ঘটনা শোনান এবং কিন্তু মাঝখানে আপনার ভিডিওটা আমি আপলোড করে দেই। ওকে? জি ভাইয়া, অবশ্যই। হ্যালো লিসেনার্স, আমি ফারনান, আমি পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে প্রথম যে ঘটনাটা বলবো, এটা আসলে এক্স্যাক্ট একটা স্বপ্ন এবং সেটা পরে একটা ফ্যাক্টে পরিণত হয়, এবং এর জন্যই আসলে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা। এবং এই ঘটনাটা শুধুমাত্র আমি আমার মাকে এবং সেকেন্ড টাইম বাবু ভাইকে এবং পরে রাসেল ভাইকে শেয়ার করলাম, এবং আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো স্বপ্নটা হচ্ছে এরকম যে একদিন আমি হঠাৎ করে এক রাতে ঘুমের মধ্যে দেখতে পাই যে আমি একটা জায়গায় চলে আসছি, একটা বাসে করে অনেক দূরের একটা জায়গায় চলে আসলাম, এবং ওখান থেকে বাস থেকে নামার পরে মানে যেটা দেখলাম যে অনেক লম্বা সরু একটা রাস্তা, এবং সেই রাস্তার দুপাশে হচ্ছে অনেক বড় বড় গাছ এবং চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এবং আমি যখন ওই সরু যে রাস্তাটা দিয়ে হাঁটতেছিলাম, তখন আমি যেটা দেখলাম যে আমার আশেপাশে অনেক মানুষ আমার সাথে হাঁটতেছে, কেউ আমার পাশ দিয়ে যাচ্ছে, কেউ আমার মুখামুখি আসতেছে, এরকম অনেক মানুষ সেখান থেকে হাঁটা চলাফেরা করতেছিল। এবং সেটা আমি এক সময় দেখলাম যে আমি একটা শহরের ভিতরে ঢুকে গেলাম। তো সেই স্বপ্নের একটা পর্যায়ে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমি যতই সামনের দিকে এগোচ্ছি অনেক লোকজন বারবার আমার দিকে তাকাচ্ছে, এবং তারা যখন আমার দিকে তাকাচ্ছে আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমি একটা মানে স্ট্রেঞ্জার, আমাকে সবাই অদ্ভুতভাবে তাকাচ্ছে। এবং আরেকটা আজব বিষয় ছিল, তারা কেউ একে অপরের সাথে কোনো কথা বলছে না, সবাই খুব চুপচাপ এবং খুব গম্ভীর। আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা অদ্ভুত একটা জায়গায় চলে আসছি যেখানে কেউ কারোর সাথে কথা বলে না। এবং আমরা যখন কখনো যখন রাস্তায় বের হই তখন দেখি যখন যে অনেক মানুষের কোলাহল, গাড়ি ঘোড়ার অনেক শব্দ, কিন্তু সেখানে কোনো সাউন্ড ছিল না। সবকিছুই এখন এখানকার মতোই ছিল, কিন্তু কোনো সাউন্ড ছিল না, এবং সবার মুখে ছিল অনেক গম্ভীর একটা ভাব। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, এবং যারা আমাকে দেখছে এবং তারা খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে। আমি আবার সেখান থেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলাম। অনেক রাস্তা, অনেক পথঘাট, অনেক কিছু দেখেছি আমি। তারপর একটা পর্যায়ে একটা জায়গায় এসে আমি দেখতে পেলাম যে অনেক উঁচু একটা বিল্ডিং, এবং সেই বিল্ডিংটার রং ছিল একদম সাদা। সেই বিল্ডিংটার কাছে যখনই আমি আসলাম তখনই আমি দেখলাম যে ঠিক বিল্ডিংটার ভেতরে 4টা মানুষ একটা লাশ নিয়ে, খাটিয়াতে লাশ যেভাবে নিয়ে যায় সেভাবে একটা সাদা কাপড়ের মোড়ানো একটা লাশ সেই বিল্ডিংটার ভেতরে নিয়ে যাচ্ছে। ওটা দেখার সাথে সাথে আমার কাছে মনে হলো যে এটা হয়তো কোনো একটা হসপিটাল হবে, যেহেতু একটা লাশ নিয়ে যাচ্ছে। আমার কাছে প্রথমেই মনে হলো যে এটা হাসপাতাল হবে। তো আমি সাথে সাথে ওই বিল্ডিংটার ভিতরে ঢুকে গেলাম, এবং ঢোকার পরে প্রথম ফ্লোরে আমি দেখতে পেলাম যে অনেকগুলো লাশ সেই ফ্লোরটাতে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা, এবং কোনো মানুষ নেই। ওটা দেখার পরে আমি বেশ ভয় পেয়ে গেছিলাম একটা পর্যায়ে। এবং তারপরে আমি যেটা করলাম যে সেকেন্ড ফ্লোরের দিকে গেলাম, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলাম, এবং ওঠার সাথে সাথে দেখতে পেলাম অনেকগুলো মানুষ, এবং সবাই আমার দিকে খুব অদ্ভুত একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে আমি তাদের কাছে একটা স্ট্রেঞ্জার, এবং তারা আমাকে এখানে আশা করতেছে না আসলে, এরকম একটা কিছু তাদের চোখে। এবং হঠাৎ করে দেখলাম যে তারা সবাই একটা সেম ড্রেস পরা, এবং সেটা হচ্ছে সাদা শার্ট, কালো প্যান্ট। আমরা অফিসিয়াল ড্রেসগুলো দেখি যেরকম, ঠিক সেরকম একটা প্রফেশনাল ড্রেস তারা পরেছিল। এবং এটা যখন দেখতেছি তখনই আমার কাছে হঠাৎ করে ফিল হলো আমার হাতটা পেছন থেকে এসে কেউ একজন ধরলো। আমি ঠিক ঘুমের মধ্যেও সেই জিনিসটা এখন আমি ফিল করতে পারি ভাইয়া, যে আমার হাতটা কেউ একজন ধরলো, এবং সেই হাতের যে স্পর্শটা আমি এখনো ফিল করতে পারি। তো আমি সাথে সাথে তার দিকে তাকালাম এবং দেখলাম যে আমার অনেক পুরনো একজন আঙ্কেল, ওনার নাম হচ্ছে রুহুল আমিন আঙ্কেল, ওনাকে আমি দেখলাম।
এবং ওনার পরিচয় একটু দিব। আমি যখন সেন্ট গ্রেগরিতে স্কুলে পড়তাম তখন ছোটবেলা যেটা হতো যে আমি সচরাচর বাচ্চারা যখন চকলেট এই জিনিসগুলো খায় তখন আমি এগুলো বেশি খেতে পারতাম না, কারণ আমার দাঁতে অনেক প্রবলেম ছিল একটা পর্যায়ে। তো তখন যেটা করতো যে আমার আব্বু আমাকে এই জিনিসগুলো কিনে দিত না। তো আঙ্কেল যখন আমাদের ক্যান্টিনে আমাকে নিয়ে যেতেন, মানে তার ছেলেকে আমার বন্ধু ছিল, ওকেও কিনে দিতেন আমাকেও কিনে দিতেন। তো আমার তাকে খুব তার ফ্যান ছিলাম আমি বলতে গেলে, তাকে খুব ভালো লাগতো আমার যে। আর মাঝখানে আমি যখন ওখান থেকে মানে স্কুল থেকে পাশ করে গেলাম, তারপরে অনেক বছর কেটে যায়, প্রায় 1 যুগ কেটে যায়, তারপরেও তাদের কারোর সাথে আমার যোগাযোগ ছিল না। তো হঠাৎ করে আমি তাকে আমার স্বপ্নের মাঝে দেখতে পেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনি কেমন আছেন, এবং ওনাকে আমি দেখলাম যে হ্যাঁ ঠিক সে আরো, আমি যে লাস্ট তাকে যেরকম দেখেছিলাম তার থেকে আরো বেটার, সে একটু মোটা হয়ে গেছে এবং সেই একই ইউনিফর্ম, কালো প্যান্ট সাদা শার্ট। এবং সে আমাকে দেখে বললেন যে আমি অনেক ভালো আছি, এবং আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনি এখানে কেন? উনি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি। তো তার এই কথাটা এখনো আমার কাজে বাজে রাসেল ভাই, একটা স্বপ্ন ছিল, তারপরেও এই কথাটা আমার এখনো কানে বাজে যে উনি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি। তখন আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে আমার ফ্রেন্ড ওরা তো বাড়িতে থাকতো, তো এখানে মানে আমার ফ্রেন্ড কোথায় থাকে, উনি কোথায় থাকেন, এগুলো আমার মানে আমি বুঝতে পারছিলাম না তখন। তো একটা পর্যায়ে আমার জাস্ট এতটুকুই মনে আছে যে আমি স্বপ্নটার একটা পর্যায়ে ওনার সাথে বিদায় নিয়ে চলে আসলাম, তারপরে আমার স্বপ্নটা ভেঙে গেল। এবং তারপরে আমি জাস্ট খুব ভালো লাগলো যে অনেক দিন পর একটা মানুষকে দেখলাম, তাকে নিয়ে আমি কোনো চিন্তাও করিনি ঘুমানোর আগে, বা এরকম কোনো ইনসিডেন্টও হয়নি। এবং তার যে ছেলে, আমার যে ফ্রেন্ড, ওর সাথে আমার তখন ফেসবুকেও অ্যাড ছিল না, মানে কোনো কমিউনিকেশনই ছিল না যে আমি কিছু নিয়ে ভেবেছি বা এরকম কিছু একটা। তো আমি একটা সময় এই স্বপ্নটা মোটামুটি আমার মেমোরি থেকে আস্তে আস্তে করে নিষ্প্রভ হয়ে গেল। কিন্তু একটা পর্যায়ে প্রায় 2 থেকে 3 মাস হবে এক্স্যাক্টলি, আমি মানে ঠিক মনে নেই আমার। তো এই সময়টার পরে আমি আমার যে ফ্রেন্ডটার মানে ফাদারকে যে স্বপ্নে দেখেছিলাম, ওই ফ্রেন্ডটার সাথে আমার একদিন রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেল। আচ্ছা। এবং ওর সাথে আমার দেখা হয়েছিল আমাদের পুরনো ঢাকার ন্যাশনাল হসপিটাল, ওটার বাইরে, ওখানে MBBS পড়ছিল, তখন ওর সাথে আমার দেখা। তো ওর সাথে দেখা হওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন আছিস, অনেকদিন পরে দেখা। ওকে বললাম যে আঙ্কেল কেমন আছে। ও বললো যে আসলে তোদের কারোর সাথে তো প্রায় 6-7 বছর ধরে কোনো যোগাযোগ নেই, তো তোদের কাউকে আসলে আমি কোনো ইনফরমেশন দিতে পারিনি আসলে। তো আমার আব্বু আসলে 1-1.5 বছর আগে মারা গেছে, এবং উনি ক্যান্সারে মারা গেছেন, এবং ওনার অনেক কষ্ট হয়েছিল মারা যাওয়ার সময়, এবং মানে ফুল ফ্যামিলিকে অনেক কষ্ট করতে হয়েছে তার এই মৃত্যুর জন্য। তো ওর এই কথাটা শোনার সাথে সাথে মানে আমার ভিতরে আসলে রাসেল ভাই মানে কি বলবো আমি, যে মানে অন্য ধরনের একটা ফিলিংস। কারণ আমি কিছুদিন আগে একটা মানুষকে স্বপ্নে তার সাথে হাত মিলিয়ে এখনো, এবং আপনি যেটা বারবার করে বলছিলেন সেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, যে স্বপ্ন হলেও একটা মানুষের হাত ধরার যে অনুভূতি বা এই যে এই টাচ করার যে ব্যাপারটা, এইটা আপনি পুরোপুরি ফিল করেছেন, রাইট? পুরোপুরি ভাই। আমি আপনাকে যে এখন যে স্টোরিটা বলতেছি, আমার যে স্বপ্নের কথাটা বলছি, এখন আমি ফিল করি যে চিন্তা করলে আমার মনে হয় যে আমি তাকে টাচ করেছিলাম, তার সাথে হ্যান্ডশেক করেছিলাম, এবং তার একটা কথা আমার বারবার মনে হয় যে আমি এখন এখানেই থাকি। এই কথাটা আমি কখনোই ভুলবো না, মানে আমার যতদিন স্মৃতি থাকবে, মেমোরি থাকবে, আমি কথাটা কখনোই ভুলবো না। তো আমি আমার মাকেও ঘটনাটা বলি। আমার মা যেটা বলেন যে আমিও যেটা পরে ফিল করেছি যে আমি যে একটা জায়গায় গিয়েছিলাম, তারা সবাই আমাকে বারবার স্ট্রেঞ্জ ভাবে তাকাচ্ছিল, হয়তোবা সেটা হয়তোবা সব মৃত মানুষ ছিল হয়তোবা, আই ডোন্ট নো। তো এইটাই ছিল আমার প্রথম একটা ঘটনা, থ্যাংক ইউ ভেরি মাচ। স্বপ্ন ছিল পরে ফ্যাক্ট পরিণত হয়েছে। থ্যাংক ইউ। এখন চলে যাবো আপনার ঘটনায়। জি জি রাসেল ভাই, শিওর। যে ঘটনাটি শেয়ার করবো তার নাম হচ্ছে আব্দুর রউফ। উনি একজন রিটায়ার্ড, এখন এই বর্তমানে একজন রিটায়ার্ড গভর্নমেন্ট কর্মকর্তা আর কি। তো যখন তিনি চাকরিরত অবস্থায় ছিলেন, ঢাকার বাইরে ছিলেন, কোন জায়গায় ছিলেন রাসেল ভাই সেটি আমি পরিষ্কারভাবে আমাকে বলেন নাই। তো যে ঢাকার বাইরে যখন ছিলেন, তখন তিনি ঢাকায় একটি জায়গা রাখেন মিরপুরে। আমি ওপেনলি বলে দিলাম মিরপুরে কোন জায়গায় আছে, কোন জায়গায় রেখেছে সেটা না বলি। মিরপুরে যে জায়গাটি রাখে, সেখানে তার টার্গেট ছিল যে রিটায়ারমেন্টের পরে সে ওই জায়গায় এসে পুরো ফুল ফ্যামিলি নিয়ে থাকবেন। তো ঢাকার বাইরে থাকা অবস্থায় তিনি এই জায়গায় বাড়ি তোলেন, একটি বাড়িটা একতলা বাড়ি তোলেন। তো ওনার সারা জীবনের ইচ্ছা যে ওনার বাসাটা এরকম একতলা হবে, সামনে খোলামেলা থাকবে, উনি গাছপালা লাগিয়ে রাখবেন, ঠিক ওরকম ভাবেই প্রিপেয়ার করে তিনি ঢাকায় আসেন আর কি। তো তার এক ছেলে এক মেয়ে। ছেলেটি ঢাকার যে স্বনামধন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, আর মেয়েটি ছিল স্কুলের স্টুডেন্ট। তো বাসায় আরেকজন বুয়া ছিল।
তো বাসায় সচরাচর দেখা যেত যে উনি রিটায়ারমেন্টের পর যখন ঢাকায় চলে আসেন তো তিনিও বাসায় থাকতেন না, তো রিটায়ারমেন্টের পর তিনি অন্য কোনো কাজের জন্য বাসার বাইরে মোস্ট অফ দ্য টাইম থাকতেন আর কি। তো রাসেল ভাই যেটা হচ্ছে যে ওনার যে ছেলে উনি থাকতো হলে, তো বাসায় যখন মেয়েটি স্কুলে থাকতো তো বাসায় নর্মালি মেয়েটা যখন স্কুলে যেত বাসায় নর্মালি রাসেল ভাই ওনার ওয়াইফ ওনার কাজের বউ থাকতো আর কি। তো ওনার বাসার সামনে মোটামুটি বসার জায়গাটা খুব সুন্দর করে সাজানো। তো যেদিন ঘটনা সেদিনের ঘটনা বলি, যেদিন ঘটনা ঘটে একটু অবনর্মাল ঘটনা রাসেল ভাই, ওনার ছেলে সবসময় বাসায় থাকতো না, তো বাসায় আসতো মাঝে মধ্যে। তো যেদিন ঘটনাটি ঘটে সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বলতে পারেন ওই দিন বছরের প্রথম বৃষ্টি, কালবৈশাখী ঝড় যেটা ছিল আর কি। আর ওই অনেকদিন আগের কথা, 91 সালের কথা রাসেল ভাই, তখন প্রচন্ড বৃষ্টি মানে তো বুঝতে পারেন, এখন যেমন একটুখানি বৃষ্টি হয়ে শেষ হয় তখন বৃষ্টি শুরু হলে থামতো না। এত বৃষ্টি হচ্ছিল তখন, তো হঠাৎ করে তাদের মেইন গেটের দরজায় 4-5 জন লোক এসে মানে বাড়ি দিতে থাকে। 4-5 জন লোক কিভাবে আসে আসলে ওই সময় রাত 12টা বাজে। তো উনি বুয়ার সেই শব্দটি পান নাই, তিনি একাই পান। তো একা পেয়েই উঠে দরজার কাছে যে দেখেন যে দূর থেকে আপনার ওই গেটের নিচে 4-5 জন যে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে। তো উনি এই বৃষ্টির মধ্যে যেতে যাচ্ছিলেন না, তো সে বুয়াকে পাঠায়, জাগে পাঠায় যে তুমি গেটটা খুলো। তো রাসেল ভাই উনি গেটটা খুলে আপনার মানে খুলতে যাবে, চাবিটা নেয় নাই, আবার ব্যাক করে গেটটা খুলে দেখে যে উনি এবং এই বুয়া দুইজনেই এই মুহূর্তে জেগেছিল, বাসায় আর কেউ জেগেছিল না। তো দেখে যে তার ছেলে এসছে রাতের বেলা। তো ওই ছেলেটা এসে মানে আচরণটা এরকম, এসেই সে রুমে চলে যায়। নর্মালি রাসেল ভাই উনি ওনার ছেলে, ওনার কথা মতে যে ওনার ছেলে যখন বাসায় আসতো মানে ইউনিভার্সিটিতে কি হয়েছে, ক্লাস কিভাবে করছে, কিরকম চলছে, সবকিছু ঠিক মতো চলছে কিনা, এগুলি সবসময় বাবাকে ডিসক্রাইব করতো। তো ওই দিন কি হলো, এরকম আচরণটাও তার কাছে একটু খটকা লেগে যায়। বাসায় এসে সে রুমটা লাগিয়ে দেয়, রুমের ভিতরে ঢুকে যায়। তো বুয়া এদিকে আসে, বাসায় আসে, রুমে আসে, রুমের দিকে আসে। তো ওই যে করিডোরে তিনি দাঁড়িয়ে ছিলেন, তো বুয়া এসে বলে যে ঠিক আছে আপনি শুয়ে পড়েন, আমি ওনাকে খাইয়ে দিব। এই বলে তিনি আবার ব্যাক করেন যে ওনার ফ্রেন্ডগুলা মানে ওই ছেলের ফ্রেন্ডগুলা বাসায় ঢোকে নেয় রাসেল ভাই 3-4 জন। একমাত্র বুয়াই দেখেছিল 3-4 জন ফ্রেন্ডকে। বাসার বাইরে যাওয়ার পরে দেখেন যে এখানে কোনো ফ্রেন্ডের কেউ নাই আর কি। আচ্ছা। তো বৃষ্টিতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং তারা ভিজছিল রাসেল ভাই, কোনো ছাতা বা কিছু তাদের কাছে ছিল না। তো বুয়ার কথা যে চলে গেল হঠাৎ করে রাত্রেবেলা আসার পরে, তো উনি গেট লাগিয়ে বাসায় আসে। তো যেহেতু উনি ওই আব্দুর রউফ সাহেবকে বলেছিলেন যে আপনি শুয়ে পড়েন, তো উনি যেহেতু ওনার রুমে চলে যায়, তো ওই দরজা খুলতেই রাসেল ভাই মানে আমরা বাইরে থেকে আসলে যদি ভেজা অবস্থায় আসি দেখবেন যে শরীর থেকে কাপড় চোপড় থেকে পানি এমনি পড়তে থাকে মেঝেতে, কিন্তু ছেলেটা যে আসছে মেঝেতে কোনো পানির ছিটাও নাই বুয়ার ভাষায়। তো বুয়া দরজা খুলে দেখে যে ওখানে কেউ নাই। এখন রাসেল ভাই যেটা হচ্ছে, আমি বলছি বুয়ার কথা, যে উনি দরজা খুলে দেখে ভেতরে কেউ নাই। তো বাথরুমের দরজা নক করতেই বাথরুমের দরজাটা খুলে যায়, তার মানে বাথরুমের ভিতরে ঢুকে দেখে কেউ নাই। পুরো বাসাটা সার্চ করে দেখে বুয়া ওই যে ছেলেটা এসেছিল একটু সে নেই, তাকে পাচ্ছে না। তো বুয়া কি করলো, মনে করেছে যে ছাদের উপর উঠলো নাকি আবার। এই বৃষ্টির মধ্যে সে ছাতা নিয়ে এসে ওই ঘরের বাইরে যে একটা সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে ছাদের উপর উঠে দেখে যে না, ছাদের উপরও কেউ নাই। সে আবার নিচে নেমে ভেতরে ঢুকে দরজা নক করে বলে যে সাহেব আমাদের বাবা যা আসলো, বুয়ার বয়স 35 থেকে 40 হবে, বাবা যা আসলো উনি তো নাই ঘরের ভিতরে। ওনাকে খুঁজলাম পুরো বাড়ি, গেটের কাছে গেলাম, গেটের তালাটা পর্যন্ত লাগানো। যদি তালা বাইরে দিয়ে কেউ লাগাই দিত তাহলে বাইরে দিয়ে তালা থাকতো, ভেতর দিয়ে যেভাবে সে তালা লাগিয়ে আসছিল। আর খুব বেশি সময় যে হয়ে গেছে তাও কিন্তু না রাসেল ভাই। রান্নাঘর থেকে শুরু করে বাসার আনাচে কানাচে দেখলো যে কোথাও পাওয়া যাচ্ছে না, তাহলে কে আসলো বাসার ভেতর। উনি উঠলেন এবং উনি উঠলেন, ওনার ওয়াইফ উঠলেন না, উনিও সার্চ করলেন, আসলেই তো পাওয়া যাচ্ছে না। তো বুয়া কি করলো, বলেছে বাসার পিছনে তো দেখি নাই, বাসার পেছনে যাই। বাসার পিছনে বুয়া যাওয়ার পথেই হঠাৎ করে একটা সাউন্ড আসলো, বেশ জোরে চিৎকারের সাউন্ড। উনি এক দৌড়ে ভিজে ওই বাসার যে জায়গাটাতে উনি মাটি ফেলে সুন্দর করে বসার জায়গা করেছিল, ওটার পিছন দিক দিয়ে গাছগাছালি, তো পিছনে যাওয়ার পরে সে দেখে যে বুয়া পড়ে আছে। বুয়াকে ঘরে টেনে নিয়ে আসে এবং জোরে জোরে ডাকতে থাকে ওনার ওয়াইফকে। ওনার ওয়াইফও তাকে হেল্প করে বাসায় বুয়াকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যেটা হয় যে বুয়া জ্ঞান ফিরছিল না, পালস আছে, শ্বাস নিচ্ছে, সবকিছু নরমাল, সবকিছু নরমাল, কিন্তু বুয়া অ্যাপারেন্টলি সবকিছু নরমাল, কিন্তু বুয়ার কোনো জ্ঞান আসছে না। 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, বুয়ার কোনো জ্ঞান আসছে না। ওই পর্যায়ে তারা ডিসিশন নেয় যে ঠিক আছে হাসপাতালে নিয়ে যাব।
বুয়াকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই বুয়া তাদেরকে যখন জ্ঞানটা ফেরার পরে বুয়া কাউকে চিনে না রাসেল ভাই। আবারও তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। যখন ঘুম থেকে ব্যাক করে, হঠাৎ করে তার সবার কথা মনে পড়ে। একে একে পুরা ঘটনা শ্রেণী বলে যে ওই দিন গতকাল রাত দুই দিন আগের রাতে যে ঘটনাটি ঘটে, সে রুমের ভিতরে সবাইকে ওই ভাইয়াকে খোঁজার পরে সে আর কাউকে ওই ভাইয়াকে খুঁজেই পায় নাই। তো যখন সে ওই বসার জায়গাটা ক্রস করে পেছনে গাছের দিকে যায়, তিনি দেখেন যে আবছালোতে কি জানি ঝুলছে। আরো কাছে যায়, গিয়ে দেখে যে আব্দুর রউফ সাহেবের ছেলের ডেড বডি ঝুলছে গাছের ভেতর। এটা দেখে তিনি অজ্ঞান হয়ে যায়। এখন সবচেয়ে ভয়ের কথা হচ্ছে, যিনি যে ঘটনাগুলো খুলে বলছেন, কাদের সামনে বলছেন? সেখানে আব্দুর রউফ সাহেবের ছেলেও ছিল, আব্দুর রউফ সাহেবও ছিল, তার মেয়েও ছিল, তার ওয়াইফও ছিল। তার মানে তার ছেলে ওই দিন ঘরে আসেই নাই আসলে। এই জিনিসটা শুধু একমাত্র প্রত্যক্ষ করে হচ্ছে আব্দুর রউফ সাহেব নিজে। বুয়ার সাথে সাথে তিনি তো প্রত্যক্ষ করেনি, তো সে কি করেন, একজন বাবাকে নিয়ে আসেন, একজন বুজুর্গ মানুষকে নিয়ে আসে বাসাটার মধ্যে। পুরো বাসাটা সার্চ করে দেখে ওই লোকটা তাকে ডিটেলসে কিছু বলে না, বলে যে খালি আমি একটা কাঠি গেড়ে দিয়ে যাচ্ছি বাসার মাথার মাঝখানে, আপনারা কি করবেন, এই জিনিসগুলো করবেন। কি বলেছে রাসেল ভাই সেটা আমি বলছি না, এইগুলি করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনারা কিছু খারাপের জন্য প্রিপেয়ার থাকেন, যেটা হয়তো আপনাদের ঘটতে পারে, আপনাদের জীবনের জন্য দাগ হয়ে থাকবে। এটা বলে গেল উনি। ঠিক এক সপ্তাহ পর রাসেল ভাই, এই এক সপ্তাহের মধ্যে যেসব উল্টো পাল্টা কাজ হচ্ছিল, যেমন মনে করেন রাত্রেবেলা ঘুমাতে যাবে, রাত্রে ঘুমানোর অবস্থায় হঠাৎ করে ঘুম ভাঙলো। কিসে ঘুম ভাঙলো? ছাদের উপরে মনে হয় একটা গাছ ভেঙে পড়েছে, এরকম সাউন্ড। উনি যাচ্ছে না উপরে, কিন্তু ছাদের উপরে একটা গাছ ভেঙে পড়ছে। অথবা রান্নাঘর থেকে ধোয়ার কিছু গন্ধ স্মেল আসছে, রান্নার স্মেল আসছে, হয়তো কেউ রান্না করছে। রাত্রে 12টা 1টা 2টার দিকে কে রান্না করবে আসলে ভাই? তো ঘুম ভাঙছে, এমন সময় স্মেল আসছে রান্নাঘর থেকে রান্না করা। উনি জিনিসগুলাকে নর্মাল হিসাবে নিলেন না। এক সপ্তাহ পর, নর্মাল কোনো ঘটনাই না রাসেল ভাই, এগুলি নর্মাল কোনো ঘটনাই না। এক সপ্তাহ পর উনি যখন রাত্রেবেলা ঘুম ভাঙে, ওনার খুব আহামরি কিছু না, নর্মাল অবস্থায় ঘুম ভাঙে, বাথরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার পথে হঠাৎ করে ভূমিকম্পর মতো একটা জিনিস ফিল করে সে, বাসাটা নড়ছে। তিনি তার ওয়াইফকে সবাইকে জাগায়, এই ভূমিকম্পের মতো নড়ছিল। তো বাসার সবাই ছিল, কিন্তু তার ছেলেও ছিল। তো বুয়া রুমে দেখে যে সবাই উঠে গেছে, বুয়াকেও সে জাগাতে গেছে। গিয়ে যেটা দেখে যে বুয়া শুয়ে আছে, সারের মেঝেতে রক্ত, আর বুয়ার 2টা কবজি আলাদা হয়ে আসে পরের বাসা। ও মাই গড, এটা যদি কেউ সামনাসামনি দেখে, হঠাৎ করে যাওয়ার পরে রুমের মধ্যে কবজি কাটার কোনো রহস্য বা এবং রাসেল ভাই, ওনারা আউট অফ নোওয়্যার এরকম ঘটনা এই প্রথম দেখলো। আর তাদের বাসার মধ্যেই ঘটলো এই ঘটনাটা। বুয়ার বাসায় ঘটলে একটা কথা ছিল, সেফ হয়ে যেত। তো বাসায় ঘটছে, এখন আশেপাশের মানুষ পরের দিন আসার পরে যখন ডেড বডি রিসিভ করলো, পোস্টমর্টেম হলো। পোস্টমর্টেমে ডেড বডি মানে মেরেছে তো মেরেছেই, আবার সেই সাথে 2টো কবজি আলাদা করে গেছে। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে যখন ইনভেস্টিগেট চালানোর পরে কোনো হদিশ পাওয়া যায় না, তার লোকজনরা কেস করে। সেই রাসেল ভাই কেসটা এখনো পর্যন্ত নড়ছে এবং তাকে এখনো হাজিরা দিতে হয়, কিন্তু এই ঘটনার সাথে তারা কোনোভাবেই জড়িত না। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই ঘটনার সাথে তারা জড়িত না এবং কোনো হদিশও পায় না যে এই ছুরি কাটা, কিসের ছুরি, কিভাবে হলো না হলো। ওনার শরীরে কোনো ক্ষত বিক্ষতের দাগ নাই, কোনো ধরনের আঁচড়ের দাগ নাই, কোনো টর্চার করা হয় নাই। তাহলে হঠাৎ এই সাডেন ডেথ, খুবই নর্মাল ডেথটা, উইদাউট কবজি কাটা। যদি নর্মালি একটা মানুষ পড়ে থাকতো রাসেল ভাই, কেউ কিছু বলতো না, সেটা অন্য ব্যাপার। কিন্তু নর্মালি মারা গেছে, নর্মাল ডেথ সাথে 2টা কবজি আলাদা হওয়া, সেটা মানুষকে ভাবিয়ে তুলেছে। এবং আত্মীয়-স্বজনরা কেস করে দেয়। এই 2017 স্টিল নাও দ্য কেস ইজ অন, এখনো পর্যন্ত চলছে সেটা। এন্ড থ্যাংক ইউ আলিফ, আজকে আপনাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা চলে যাই ঘটনায়, এবং আপনি ঘটনা বলেন না, আমরা তখন ভিডিওটা আপলোড করে ফেলি। আমার কাছে 2টো ঘটনা আছে রাসেল ভাই, ছোট আছে বড় আছে, কোনটা বলবো? আমার মনে হয় যে আমরা বড়টা দিয়ে শুরু করি। আচ্ছা, ওকে। বড় ঘটনা, এটা হচ্ছে ইন্ডিয়ার আসাম রাজ্যের একটা ঘটনা রাসেল ভাই, এবং বেশ আগেকার। যিনি বলেছেন তিনি মানে আমার নানার বয়সী একজন, ঠিক আছে, এবং বেশ আগে বলেছিলেন। আমি ঘটনাটা মানে রিকল করে আবার বলছি আর কি। তো এটা হচ্ছে ওনারই এক বন্ধুর ঘটনা, সেই অনেক আগে, সেই ধরেন পাকিস্তান আমল বা তারও আগের সময়।
উনি ট্রাভেল করছিলেন আসামের মধ্যে যে কোনো এক জায়গায় যাচ্ছিলেন আর কি, সামওয়্যার, ট্রেনে করে। তো রাতের বেলা ট্রেন, যেতে 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 বেশ লেট হয়ে গেছে, অন্ধকার, ধরেন সেই সময় 7টা-8টা, মানে বেশ রাত, এরকম একটা সময়। তো ট্রেনটা একটা স্টেশনের সামনে এসে রাতের বেলা থেমে যায় আর কি। স্টেশন ঠিক বোঝা যাচ্ছে না, হালকা আলো আছে এবং মানে দেখে মনে হচ্ছে যে বেশ পুরনো একটা ঘরের মতো আর কি। তো সেই সময়কার স্টেশনগুলো এরকমই ছিল আর কি। তো উনি এখানে থামাতে উনি ট্রেন থেকে নামেন এবং ওনার যে কম্পার্টমেন্টে খুব একটা যাত্রী ছিল না, সবাই ঝিমাচ্ছে, উনি নেমে গেছে ট্রেন থেকে। তো নেমে, কারণ ওনার একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, তো উনি হেঁটে গেলেন, যে বাইরে যেয়ে ঘুরে ফিরে ওনার কাজ ছাড়লেন। তারপর উনি যখন আসছে, এসে উনি দেখতেছে ট্রেন নাই, ট্রেন চলে গেছে। তো উনি বেশ মানে অবাক হয়ে গেল যে ট্রেন চলে গেল, আমার সাউন্ড পাওয়ার কথা, মানে কিভাবে চলে গেল বা আমি শুনলাম না। উনি হেঁটে একটু মানে ভেতরের দিকে গেছিল আর কি। যাই হোক, উনি এসে দেখে যে এখানে ওই যে রুমটা দেখছে, ওই রুমের দরজাটা খোলা এবং সেখানে উনি আস্তে করে ঢুকলেন। চিন্তা করলো যে এখন এখানে তো এই রাতের বেলা এখানে জঙ্গল আছে আশেপাশে, তো যাওয়াটা সম্ভব না আমার পক্ষে, আমি রুমে বসি, দেখি কি অবস্থা। তো রুমে বসে আছে, মানে একদম নীরবতা, রাতের শব্দ পাচ্ছে, আর কিছুই নেই। এর মধ্যে হঠাৎ করে আবিষ্কার করলো যে ওনার এই পাশে, ডান পাশের যে সিটগুলো ছিল, মানে পিছনে খটখট করে শব্দ হচ্ছে। তো উনি ফিরে তাকালো, তাকায় দেখে যে একটা লোক একটা শালের মতো দিয়ে, মানে লোক বলতে একটা মানুষ আর কি, শাল দিয়ে চুপু হয়ে বসে গেছে। তো সে আবার তাকে জিজ্ঞেস করতেছে আর কি, যে আপনি তো ট্রেন মিস করছেন, এখন তো আপনি দিনের বেলা ছাড়া যেতে পারবেন না, আর এটা পর দিন আসবে, আপনি যদি চান তাহলে আপনাকে আমি পৌঁছায় দিতে পারি। তো সে বলতেছে কিভাবে পৌঁছায় দিবেন? বলে আমার কাছে এখানে টাঙ্গা আছে, রাস্তাও, যাওয়ার রাস্তাও আছে, আপনি চাইলে আপনাকে পৌঁছায় দিতে পারি। তো বলছে টাঙ্গা কি ঘোড়ায় টানা টাঙ্গা? বলছে না, ঘোড়া না, এটা মাল, মানে আদম গাড়ি, মানুষ টেনে নেয়। উনি বলতেছে যে এরকম জঙ্গলের মতো জায়গায় এখানে আদম গাড়ি টাইপের জিনিস, একটু অবাকই হয়েছে। বলছে আপনি কি টাঙ্গা চালান? বলে যে হ্যাঁ আমি চালাই। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, নিয়ে চলেন, আমি অমুক জায়গায় যাবো। তো ওই লোকটা তাকে হিসাব করে বলতেছে যে ডিস্টেন্সটা একটা, বললো যে এতটুকু হবে, কত ক্রোশ রাস্তা হবে, চলেন নিয়ে যাই। তো ওনাকে নিল, উনি হেঁটে আসছে, এসে ওই লোকের পিছে পিছে যাচ্ছে, দেখে লোকটা একটু খোড়ায় খোড়ায় হাঁটে এবং উনি অবাক হচ্ছে যে এই লোক কিভাবে মানে সম্ভব, যেরকম একটা খোড়ায় খোড়ায় হাঁটতেছে, দুর্বল কুজা হয়ে হাঁটে, এই লোক তাকে নিয়ে যাবে। তো তারপরে সে একটু মানে ভরসা পেয়ে যেতে, একটা মানুষ আছে, হেঁটে হেঁটে বাইরে গেল। তো বাইরে যাওয়ার পরে উনি ওই দেখে যে ওখানে একটা এরকম টাঙ্গার গাড়ি রাখা এক জায়গায়, পুরানো বেশ। তো উনি উঠে বসলো, ওই লোক ওই টাঙ্গা গাড়ি নিয়ে ওনাকে টানা শুরু করলো। তো যেদিক দিয়ে যাচ্ছে রাসেল ভাই, রাস্তাটা আসলে দেখে ওনার মনে হচ্ছে না যে এটা খুব মানে রাস্তা, মানে গাড়ি ঘোড়া চলে সবসময়, এরকম কোনো সাবলীল কোনো রাস্তা না, বেশ মানে রুক্ষ, মানে গাড়ি কাঁপতেছে, করতেছে, এরকম একটা জায়গা। তো যেতে যেতে একটা জায়গাতে যখন যাচ্ছে রাসেল ভাই, জায়গাটা হচ্ছে যে আপনার এই জায়গাতে বনটা ফাঁকা, বেশ একটা মাঠের মতো জায়গা, দূরে কিছু মানে গাছপালা দেখা যাচ্ছে, এক জায়গায় কিছু আলো দেখতেছে উনি। তো টাঙ্গালাকে বলতেছে এখানে কি মানুষ থাকে? বলতেছে যে এখানে একটা বিয়ে বাড়ি, আপনি চাইলে এখানে থামতে পারি। বলছে না, বিয়ে বাড়িতে আমি থামবো কেন? বলে থামেন সাহেব, অসুবিধা নেই, আপনাকে আমি দেখাচ্ছি। তো তিনি বলতেছে যে না, আমি থামবো না, তুমি আমাকে জায়গা মতো নিয়ে যাও। ওনার ভয় পাচ্ছে অন্য, যে টাকাত কিনা এরকম কিছু। তো যাই হোক, ওই লোকটা কোনো কারণে ওই সে আলো জায়গাটার সামনে আসলো, এসে উনি দেখলো যে বেশ আলো টালো জ্বলতেছে ভিতরে, আলো মানে ওই যে মানে প্রদীপ এই ধরনের জিনিসপত্র জ্বলতেছে ভিতরে। তো দেখার পর ওই টাঙ্গালা থামে বলছে কি আমি কিছু পানি খাবো, আপনি চাইলে আসতে পারেন। তো উনি বলছে যে আমি আসবো, আমি এখানে বিয়ে বাড়ি কি আসবো, তুমি যাও। তো দেখছো ওই টাঙ্গালা ভিতরে চলে গেল গাড়ি দেখে। তো উনি বসে আসছে, বসে এক পর্যন্ত ঝিমুনি চলে আসছে। তো ঝিমুনি যখন চলে আসছে, তো মানে ঘুমের মতো, মানে তন্দ্রা। তো এক সময় তার ঝিমুনিটা আবার ভাঙছে, ভাঙার পর উনি দেখতেছে উনি কোথাও নাই, মানে কোনো আলো টালো কিচ্ছু নাই। সে বসে আছে একটা টাঙ্গার মধ্যে ঠিকই, ওখানে কিচ্ছু নাই, পুরাই একটা ঝোপঝাড়ের মতো। তো সে ওখান থেকে নামছে, প্রচন্ড ভয় পেয়েছে, কারণ রাত, আবার একটা মানে একদম নির্জন এলাকা, বনের মতো। হেঁটে হেঁটে যখন ভিতরে ঢুকে দেখে রাসেল ভাই যে পুরানো বাড়ি ঘর আছে, কিন্তু বাড়িগুলো হচ্ছে রুইন, মানে মানে অনেক দিনের পরিত্যক্ত, ধ্বংস হয়ে গেছে একদম পুরো এরকম বাড়িঘর। তো সে প্রচন্ড ভয় পেয়েছে, ভয় পেয়ে সে ওই ঘুরে আবার যেদিক থেকে টাঙ্গা আসছিল সেদিকে হাঁটা ধরছে, কারণ ওই জায়গায় থাকার সাহস তার হয়নি। এবং হাঁটতে হাঁটতে সে এমন টায়ার্ড হয়েছে বলার মতো না, ঘেমে গেছে। সে একটা আন্দাজ করছে যে কতটুকু লোকটা নিয়ে আসছিল। একসময় উঠে সেই পুরানো সে স্টেশনেও গেছে সে। ওখানে যে দেখে রাসেল ভাই, ওখানে যে বাতি জ্বলতেছিল সেটাও নাই, সেই স্টেশনেও কোনো বাতি নেই, ঘর ঠিকই আছে কিন্তু কোনো বাতি নেই।
সে প্ল্যাটফর্মে যে ওই ঘরের কাছে বসে মানে খুবই ভয় ছিল, এবং একসময় সে মানে ঠান্ডা ছিল, কাঁপতে কাঁপতে প্রায় সে হয়ে গেছে। তো একটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভয়ের একটা পর্যায়ে কিন্তু আসলে মানুষ ঘুমাই যায়। তো সে ঘুমাই গেছে। সকালবেলা তার যখন ঘুম ভাঙছে, দেখছে যে ওখানে মানুষজন কয়েকজন ডাকতেছে তাকে। তো উঠছে, ওঠার পর তাকে জিজ্ঞেস করতেছে, বাবু এখানে আসছেন কিভাবে, আপনি এখানে বসে আছেন? ওখানকার মানুষ বলতেছে যে কিভাবে এখানে আসছেন? তো বলতেছে যে আমাকে তো এরকম ট্রেন রেখে গেছে এসে। তো বলছে ট্রেন রেখে গেছে এখানে, তো এইটা তো মানে আপনার কোনো চালু ট্রেন স্টেশন না, পরিত্যক্ত ট্রেন স্টেশন, আপনি এখানে কিভাবে আসছেন? তো বলে যে আমাকে এটা নামাইছিল এসে হেনতেন, আমাকে একটা টাঙ্গালা এখানে একটা বিয়ে বাড়িতে নিয়ে গেছিল সামনে। তো বলতে ওইখানে বিয়ে বাড়ি, ওইটা হচ্ছে ডাকাতের বিয়ে বাড়ি। বলে ওইখানে একটা বাড়ি ছিল একটা সময়, আজ থেকে অনেক বছর আগে, সেখানে বিয়ে হচ্ছিল। বিয়ে হওয়ার সময় ডাকাতরা আক্রমণ করে সেই বাড়িটাকে পোড়ায় টোড়ায় দেয় এবং বাড়ির যে মেয়ে আছে তাকে ধরে নিয়ে যায়। আর ওই যে আপনাকে যে টাঙ্গালার কথা বলতেছেন, এরকম টাঙ্গালা ওইখানেই থাকতো। সেই লোক এখান থেকে প্রতিদিন মানে কাজ করতো আর কি। ওই যে ওখানে বুধগুচ্ছ গ্রামের মতো যে ছিল সেখানে থাকতো আর এখানে কাজ করতো, প্যাসেঞ্জার নিত। আর এই ট্রেন স্টেশনও এত স্লো যে এখানে এখন আর মানুষ ট্রেন থামায় না, এটা ওরকম ভাবেই পড়ে আছে। তো লোকটা পরে রাসেল ভাই খুবই ভয় পায় এবং উনি পরবর্তীতে ওনার মতো ওখান থেকে চলে যায় আর কি। এটাই ছিল স্টোরিটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জি ভাইয়া, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার সাথে প্রায় ডিসেম্বর মাসে আমার সাথে ঘটেছিল। তো ঘটনাটা এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে আপনাদের রেকর্ডিং এ যে ঘটনা শুনছিলাম এটারই কিছুটা মতো হবে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। আসলে এক একটা বিষয় এক এক ভাবে ঘটে আসলেও সত্যি। তো আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে মানে এই ডিসেম্বর মাসের দিকে, মানে আমি আমার রুমের একটু শেপটা আপনাকে মানে একটু বলতে হবে যে আমার যে বিছানাটা হচ্ছে, বেডটা হচ্ছে আমার উইন্ডোর ঠিক বরাবর, এবং আমি যেটা করি যে আমার যে পায়ের যে সাইডটা আমি উইন্ডোর বরাবর এবং এভাবে আর কি বিছানায় ঘুমাই আর কি। তো সবসময় যেটা হয় যে মানে 13 ফ্লোরের মানে শীতের সময় যেটা হয় যে জানালাটা সবসময় লাগিয়ে ঘুমাই, কিন্তু সেই রাতে যেটা হয়েছিল যে আমি ভুলে হয়তোবা মানে আমার যে উইন্ডোটা আমি ঠিক মতো লক করে ঘুমাইনি, একটু ফাঁকা ছিল। তো সেক্ষেত্রে যেটা হচ্ছিল যে একটু পরপর আমার রাতে প্রচুর ঠান্ডা লাগতেছিল। আর এখানে আমি আরেকটা কথা বলবো যে আমার এর আগে কিন্তু কোনো ধরনের মানে এই যে বিষয়টা যেমন বোবায় ধরা বা এই ধরনের তেমন কোনো ফিনোমেনা আমি ফিল করিনি কখনো। বাট কিছু জিনিস ফিল করেছিলাম যেটা আমি নিজেই ফিল করেছিলাম যে আমি হয়তো সারাদিন উইক থাকার কারণে এই বিষয়গুলো ঘটতে পারে, এরকম কিছু একটা সায়েন্টিফিক্যাল যে রিজন গুলো সেগুলো মানে এটা আপনি আপনার মতন করে চিন্তা করেছেন বা একটা যুক্তি দিয়েছেন। কিন্তু সেই রাতে যেটা হয় যে সেদিন মানে আমি সারাদিন বাসায় ছিলাম, সেরকম কোনো টায়ার্ডও ছিলাম না, কোনো প্রবলেম ছিল না আসলে। তো আমি যখন ঘুমাতে যাই রাতে, তো আমার হঠাৎ করে একটু পরপর ঠান্ডা লাগতেছিল, এবং যখন ঠান্ডা লাগছিল তখন আমি আমার ব্ল্যাঙ্কেটটাকে বারবার আমার উপরে জড়িয়ে নিয়ে বারবার ঘুমাচ্ছিলাম। কিন্তু একটা পর্যায়ে ঘুমের মধ্যে আমি যেটা ফিল করি যে আমার ব্ল্যাঙ্কেটটা মনে হচ্ছে ঠিক জানালার ঠিক পাশ দিয়ে, মানে আমার যে সাইডটাতে আমি আমার পা দিয়ে ঘুমাই বিছানার, সেখান থেকে আমার ব্ল্যাঙ্কেটটাকে মনে হচ্ছে টান দিয়ে কেউ নিয়ে যাচ্ছে নিচের দিকে। আমি যত করে ওটাকে আস্তে আস্তে উপরের দিকে টেনে নিয়ে আসি আমার ফুল বডিটাকে ঢাকার জন্য, আবার সেটা আস্তে আস্তে করে নিচের দিকে চলে যায়। আচ্ছা, এরকম একটা পর্যায়ে আমি কিছুক্ষণ পরে বারবার পা থেকে কেউ টেনে নিচ্ছে মনে হচ্ছে, পা থেকে তো গা থেকে বারবার পার কাছে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বারবার একটু ভয় পেয়ে গেলাম যে ঘটনাটা কি আসলে, কিন্তু আমি কিন্তু ঘুমের মধ্যে বাট আধো ঘুম আধো জাগ্রত এরকম একটা সিচুয়েশন। তো আমি আবারও চেষ্টা করলাম ওটাকে নেওয়ার, আবারও দেখলাম যে না, ওটা চলে যায় নিচের দিকে। আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে না, আমি এখন ঘুম থেকে উঠবো না, আমি ঘুমাবো, মানে ওটাকে আমি ফেলে দিলাম, ব্ল্যাঙ্কেটটাকে একদম আমার হাতের ঠিক বাম দিকে মানে একেবারে রেখে আমি ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু তার কিছুক্ষণ পরে নতুন করে শুরু হলো যে আমার বেডটাকে আস্তে আস্তে করে ভাইব্রেট হচ্ছে, একটু একটু করে কেঁপে উঠছে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে আসলে কি ভূমিকম্প হচ্ছে বা এরকম কিছু, না আমার নিজের কোনো প্রবলেম, না আসলে কোনো কিছু আসছে আমার রুমে যেটা আমাকে ডিস্টার্ব করছে। এবং আসলে আপনি বিশ্বাস করবেন যে মানে আমার যে বালিশটা যে ছিল, আমার মনে হচ্ছিল যে বালিশটার ভিতর থেকে কেউ আমাকে মানে ঘুমাতে দিবে না, মানে বারবার মনে হচ্ছিল যে আমাকে মানে বিছানা থেকে উঠে যাবো, এরকম একটা সিচুয়েশন। মানে বালিশটার ভিতর থেকে কি বলছিলেন? হ্যাঁ, বালিশটার ভিতর থেকে মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিতেছে আমাকে। তারপরে বালিশের ভেতর একটা হাত, হ্যাঁ এরকম কিছু একটা, হ্যাঁ এরকম কিছু একটা হবে। মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম একটা পর্যায়ে, মানে এটা কি আমার, কারণ একটা বালিশে কে শুয়ে আছে এই বোর্ড। তো যাই হোক সেটা, তারপর আমি খুব সাহস করে তাড়াতাড়ি করে উঠে গেলাম, বেডটাকে ছেড়ে উঠে গিয়ে লাইট অন করলাম। লাইট অন করার পরে দেখলাম যে না, সবকিছু ঠিক আছে। বালিশটাকে সরিয়ে ভালো মতো দেখলাম, কম্বলটাকে ভালো মতো ওঠালাম, দেখলাম যে কিচ্ছু নেই। তারপর আমি
একটু ফ্রেশ হয়ে যেটা করলাম যে প্রায় 5-10 মিনিট পরে আবার বেডে ঘুমাতে গেলাম। তো আবারও সব লাইট অফ করে সবকিছু ব্ল্যাঙ্কেট নিয়ে আবার ঘুমাতে গেলাম, কিন্তু আবারও দেখি যে একই সিচুয়েশন। একটু পরপর আমার ব্ল্যাঙ্কেটটাকে কে যেন উইন্ডোর পাশ দিয়ে টেনে নিচ্ছে, একই সিচুয়েশন আবার হচ্ছে। কিন্তু এইবার আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। এবার আমি চিন্তা করলাম যে না, আমি ব্ল্যাঙ্কেটটা আর রাখবো না, ব্ল্যাঙ্কেটটা একদম খাট থেকে নিচে ফেলে দেবো। মানে আমার খুব প্রবলেম হচ্ছিল যে আমাকে কেউ ঘুমাতে দিচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। তো আমি তখন সাথে সাথে আমার ব্ল্যাঙ্কেটটাকে আমার হাতের বাম পাশে আবারও ঠিক একইভাবে যখনই ফেলে দিব, তখনই আমি যেটা ফিল করলাম, আমার ব্ল্যাঙ্কেটের ঠিক ভেতর থেকে মনে হচ্ছে একটা কিছু অনেক জোরে আমাকে একটা বাড়ি দিয়ে আমার পার মধ্যে একটা এনার্জির মতো, মানে ফিল করলাম যে একটা এনার্জি আমার পায়ের মধ্যে একটা অনেক জোরে বাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালা দিয়ে বাইরে চলে গেল। এবং সেটা আমি নিজের চোখে দেখেছি। এবং এটার কালার ছিল অনেকটা রাসেল ভাই, মানে অনেকটা অরেঞ্জ এবং ইয়েলো এরকম একটা টাইপ, মানে জাস্ট ছোট এক হাতের মতো এটার হাইট হবে। এবং এটা একটা জাস্ট অনেকটা ধোঁয়াশা টাইপের, মানে রাতের অন্ধকারে এটাকে আমি একটা লাইটের মতো দেখলাম, যে একটা লাইটের মতো এরকম অরেঞ্জ অথবা ইয়েলোইশ এরকম একটা কালারে হঠাৎ করে আমাকে বাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালার যে মানে উইন্ডোটার যে পাশটা খালি ছিল সেখান থেকে ওটা চলে গেল এবং সাথে সাথে আমি ভয় বিছানা থেকে উঠে গেলাম। আচ্ছা, এই ছিল আমার ঘটনা। হ্যাঁ, এবং আসসালামু আলাইকুম লিসেনার, আফনান এগেইন। রাসেল ভাই, এখন যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ির যে ভৌত স্ট্রিমের যে সদস্যরা, সচিব ফরহাদ, ওরা এই ঘটনাটি কালেক্ট করেছে, আমাকে বলেছে সেটা শেয়ার করার জন্য, সেটাই বলছি। তো ঘটনাটি রাজবাড়ী জেলার, আমার বাড়িতে রাজবাড়ী জেলা, ওখান থেকেই আর কি সংগ্রহ করা। রাজবাড়ির পাংশার পাড়া বেলগাছি গ্রামের ঘটনা এটি। তো সেখানকার এক ইমাম সাহেবের ঘটনা এটা। তো যাই হোক, খুবই অজপাড়াগা। তো ওই গ্রামে বেশ অনেকদিন আগে তাবলিগ জামাতের একটি দল ওই মসজিদে যায়। তো মসজিদে যাওয়ার পর ওখানে ওনারা দিনের ওই দাওয়াতগুলো করতে থাকেন। তো এটাই হয়, ওখানে একটা হঠাৎ মসজিদে ঠিক রাতের বেলা একটা লাশকে গোসল করানোর জন্য নিয়ে আসা হয়। তো লাশটি মানে প্রতিপক্ষের হাতে মানে খুবই মানে নৃশংসভাবে খুন হয়েছিল এক লোক। তো পরবর্তীতে পুলিশ পোস্টমর্টেম করে লাশটি নিয়ে আসে, পরিবারের কাছে হস্তান্তর করে, বলে যে রাত্রে যেন দাফন করে দেওয়া হয় লাশটিকে, লাশটার অবস্থা ভালো নয়। তো যখন লাশটিকে নিয়ে আসা হয়, মানে এমন ভাবে আসলে শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছে যে ওটাকে গোসল করানোর মতো কেউই মানে সাহস পাচ্ছিল না, সবাই ভয় পাচ্ছিল। এখন মসজিদে যখন তাবলিগ জামাতের লোকেরা এসেছেন, তো ওনারা বললেন যে আপনারা যদি ভয় পেয়ে থাকেন তাহলে আমরাই এই কাজটা করতে চাই, আমরাই এটাকে গোসল দিয়ে জানাজা করে আমরা কবর দিয়ে দিই, আপনারা শুধু সাথে থাকেন আর কি, আর কিছু করতে হবে না। তো ঠিক আছে, ওনারা এই কাজটি করলেন। কাজটি করে ওনারা, ইমাম সাহেব ওই সাথে ছিলেন না, কারণ জানাজা উনি খুব ভয় পাচ্ছিলেন আর কি। সব প্রক্রিয়াটা তাবলিগ জামাতের লোকেরা করে ওনারা সবকিছু দাফন কাফন শেষ করেন। তো যাই হোক, প্রথম এই ঘটনা ঘটে যাওয়ার তাবলিগ জামাতের লোকরা ওনারা কাজ শেষ করে চলে যান। 3-4 দিন পরে মসজিদ থেকে চলে যান। তো মাসখানেক পর থেকে শুরু হয় ওই ইমাম সাহেবের সাথে মানে ঘটনা। কারণ উনি যে মসজিদে মানে নামাজ পড়াতেন, ওই মসজিদেই উনি থাকতেন। মসজিদের পাশে ছোট একটি মানে রুমের মতো ছিল, ওখানে উনি ঘুমাতেন। আর মসজিদের সাথে একটা বড় কবরস্থানের মতো আছে। তো ওইখানে ওই মসজিদ থেকে একটু দূরেই একটি লাশ গোসল করানোর জন্য একটা আলাদা ঘরও রয়েছে। আচ্ছা। তো উনি রাতের বেলা হঠাৎ করে শুনেন যে ওই ঘর থেকে লাশ গোসল করানোর শব্দ আসছে, মানে পানির শব্দ, মানে কোনো মানুষ কথা বলছে এরকম শব্দ। তো উনি চিন্তা করলেন এত রাত্রে ঘরের চাবি তো তার কাছে, কিন্তু কে এর ভিতরে ঢুকলো। উনি 7-5 না ভেবে বের হয়ে আসেন। তো বের হয়ে আসার পরে উনি খেয়াল করলেন যে দূর থেকে শুনছেন ঠিকই ওই ঘর থেকে শব্দ আসছে, কিন্তু যখন কাছে গেলেন তখন আর কোনো শব্দ হচ্ছিল না। তো উনি এরকম প্রায় প্রতিদিন এরকম শুনতেন। তো যখন উনি অনেকের কাছে বিষয়গুলো শেয়ার করেন, তখন সবাই বলেছে এটা আপনার মনের ভুল, এছাড়া আর কিছুই নয়। তো উনি বেশ এটা নিয়ে খুব ভয়ে ভয়ে থাকলেন। কিন্তু এই ঘটনার ভিতরে ওই গ্রামে আর ওইভাবে কোনো লোক মারা যায় না, এবং উনি কোনো জানাজার নামাজও পড়াতে যান নাই। কিন্তু সমস্যা হলো ওই গ্রামে এই কিছুদিন মানে এই ঘটনা যখন ঘটা শুরু করলো, তো এর মধ্যে এই গ্রামে একজন লোক মারা গেলেন। তো যথারীতি ইমাম সাহেব যেহেতু ওখানে একজন মাত্র আলেম ছিলেন ওই গ্রামের মধ্যে, তো তারই জানাজার নামাজ পড়ানোর জন্য তাকে ডাক দেয়া হলো। তো উনি রাসেল ভাই যখনই জানাজার নামাজের জন্য সেখানে গিয়েছেন,
জানাজার নামাজের জন্য দাঁড়াবেন, হঠাৎ করে লোকজন দেখলো যে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন আচ্ছা। ইমাম সাহেব। আচ্ছা। তখন ধরাধরি হলে তাকে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরানোর পরে আবার যখন উনি জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছেন, ঠিক একই রকম ভাবে আবার উনি জ্ঞান হারিয়ে ফেললেন। আচ্ছা। শেষ পর্যন্ত অন্য জায়গা থেকে লোক ডেকে এনে জানাজার নামাজটা পড়ানো হলো। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি জ্ঞান হারাচ্ছিলেন কেন বারবার? তো উনি ওই সময় কোনো উত্তর দেন নাই। ওই সময় উনি কাউকে কিছু বলেন নাই, বলেছে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এতটুকু বলে উনি ক্ষান্ত হয়েছেন। কিন্তু রাসেল ভাই উনি মানে এরপর থেকে স্টিল না, উনি জীবিত আছেন এখনো, এখন পর্যন্ত কোনো জানাজার নামাজ পড়াতে পারেন না। তার পিছনে কারণ উনি বলেছেন, যখনই উনি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ান তখনই দেখেন ওই যে সেই ব্যক্তিটি, যেই ব্যক্তিটির গোসল জানাজা পড়িয়েছিল তাবলিগ জামাতের ভাইরা, তো উনি তো ওটা করার নাই, জানাজা করার নাই ভয়ে। তো উনি দেখেন যে ওই লোকটি ওনার কাছে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে এসে ওনার কোনো কথা ছাড়াই ওনার গলা চেপে ধরেন এবং উনি সেন্সলেস হয়ে যান। ওনার সাথে রাসেল ভাই এখনো এই ঘটনাটি ঘটছে, যিনি জানাজার নামাজ পড়াতে গেলেই ওনার সাথে এই ঘটনা ঘটে। এখন এই ঘটনার পর থেকে উনি এখন আর কোনো জানাজার নামাজ পড়ান না। এই ছিল রাসেল ভাই ঘটনা। ধন্যবাদ। সঙ্গে থাকুন। বাবু ভাই, শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনা হচ্ছে রাহাত ভাইয়ের ঘটনা। রাহাত ভাই খুব সিরিয়াস টাইপের একজন মানুষ, যে কোনো একটা সার্ভিসে ছিলেন যেটা হচ্ছে খুব সিরিয়াস, গভীর, মানে একটু গম্ভীর টাইপের সার্ভিস, যেটা নাম বললাম না। যাই হোক, উনি খুব এই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তো উনি আমাদের ঢাকার খুব কাছাকাছি যে কোনো একটা রিসোর্ট আছে, নাম বলা যাবে না, লোকেশন বলা যাবে না, সেখানে উনি শুনতে পান সেখানকার একজন ম্যানেজার ওনাকে বলেন যে আমাদের এখানে উদ্ভট কিছু হন্টেড কাহিনী ঘটে, আপনি আসেন। যেহেতু আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তা আপনাকে আমি ইনভাইট করছি। তো উনি 3 বার ওখানে গিয়েছিলেন এবং 3 বারের মধ্যে শেষের বার উনি যে ঘটনার সম্মুখীন হন সেটা বলছি। এর আগে 2 বার যখন উনি রিসর্টে গিয়েছেন, এবং উনি সভাপতি যেহেতু অ্যাডভেঞ্চার করতে যেতেন, একাই যেতেন এখানে, এবং সভাপতি আসলে দল বেঁধে গেলে কোথাও এরকম খুব একটা দেখার সম্ভাবনা থাকে না। তো উনি এবং বেছে বেছে যেই একদম মানে আর কি একটু মানে দূরের যে রুমটা, সেখানে উনি থাকতেন রাতে। আর সভাপতি ওই রিসর্টে রাতের বেলা মানুষ খুব কমই থাকতো, খুব 1-2টা ফ্যামিলি এরকম হয়তো কখনো থাকছে, বা 1-2টা মানুষ আর কি। দিনের বেলায় ঘুরে চলে যায় মানুষ বেশিরভাগ সময়। তো উনি যেটা করে, শেষবার জেনে গেছেন উনি যখন, তখন ওখানে রাতের বেলা উনি শুয়ে আছেন এবং রাত হচ্ছে, গভীর হয়েছে, এবং উনি মানে অ্যাজ ইউজুয়াল ওনার মতোই আছেন। উনি সাধারণত কম্পিউটার ব্রাউজ বা কোনো ফোন বা ট্যাব নিয়ে বসতেন না আর কি, রাতের বেলা বসে বসে বই পড়তেন। আর উনি চেষ্টা করতেন পরিবেশটা মানে দেখার। তো রাত তখন বেশ গভীর হয়ে গেছে রাসেল ভাই, রাইট 1টার পরে এরকম সময় উনি বারান্দায় বসেছিলেন। তো বারান্দার থেকে উনি খেয়াল করলেন হঠাৎ যে ওখানে দূরে, মানে ওই রিসোর্ট থেকে প্রায়, রিসোর্টটা তো আপনার মানে বেশ ফাঁকা জায়গা আর কি, মাঠ আছে, মাঠের পর গাছগাছালি আছে। তো দূর থেকে দেখতেছেন যে কোথাও একটা আলো নাচানাচি করতেছে, মানে ওই গাছপালার ওই পাশ থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে না। উনি ফার্স্টে মনে করছিলেন মনে হয় জোনাকি টোনাকি কিছু কিনা। তো এটা চিন্তা করে উনি মানে ওইটা নিয়ে এত মাথা কামান নেই। কিছুক্ষণ পরে উনি দেখতেছে আলোটা বেশ ডিফারেন্ট, লাইক কেউ যদি হাতে কোনো প্রদীপ বা কিছু নিয়ে যদি নড়াচড়া করে, হাঁটাহাঁটি করে যেরকম হয় সেরকম। তো উনি খুব কিউরিয়াস হয়ে গেলেন। উনি আস্তে আস্তে আপনার ওই উপর থেকে নামলেন, দোতলা ছিল, দোতলার থেকে আস্তে আস্তে নিচে নামলেন, নেমে গেট দিয়ে বেরোলেন। বেরোয় উনি আস্তে আস্তে ওই লনের পাশ দিয়ে হাঁটতে শুরু করলেন। তো তখন একটা মাঠ পড়ে, মাঠ থেকে আলোটাকে আরো ভালো মতন উনি একটু ভিজুয়ালাইজ করলেন, যে আলোটা মনে হচ্ছে মানে একটা কোনো একটা চার কোণা, মানে কেউ লাইক একটা সার্কেল ঠিক না, স্কোয়ার কোনো জায়গা ঘুরে ঘুরে বারবার ওটাকে ঘুরছে না, আবর্তন করছে আর কি। আচ্ছা। তো উনি ওটাকে ফলো করতে 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 আসলে মাঠ পার হলেন। গাছগাছালির ভেতর দিয়ে আলোটা ঠিক মতো দেখা যাচ্ছে না, এটা কি কোনো বাতি বা কিছু। তো দেখতে দেখতে একসময় উনি সেই পুকুর পাড়ে চলে আসলেন, একটা পুকুর। সে দেখলেন একটা পুকুর, সেখানে বাঁধানো ঘাট আছে, এবং উনি যখন পুকুর পাড়ে আসছেন তখন আর আলোটা পুকুরের কোনো পাশেই নাই। আচ্ছা, মনে হচ্ছে ঠিক যেন পুকুরের ভেতর থেকে আসতেছে আলোটা। তো উনি হেঁটে 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 করলেন কি, ঘাটের কাছে গেলেন, শান বাঁধানো যে ঘাটটা, ঘাটের কাছে উনি দাঁড়ায় দেখলেন যে পুকুরের যে মানে যেখানে মানুষ পানিতে নামে সেই জায়গাটাতে মানে একটা আলো ছিল আর কি। আলোটা টপ করে নিভে গেল উনি যাওয়ার সাথে সাথে, এবং পরে লাইক এ গ্ল্যান্স,
ফর এ মোমেন্ট ওনার মনে হলো যে ওখানে একটা মানুষ দাঁড়ানো ছিল। এবং উনি তো মানে আসলে বলছি যে একটা মানে একটা এমন প্রফেশন থেকে আসছেন যেখানে ওনার এটার ভয় পাওয়ার কিছুই নেই, বাট উনি একটু মানে শকড হলেন তখনও, যেরকম অন্ধকার রাত একটা মানে বেশি বেজে গেছে, ঝিঝি ডাকতেছে এরকম সময়, এরকম একটা ব্যাপার। আর উনি এই সময় আপনার একটা পাখির ডাক শুনলেন, জাস্ট লাইক কোকিল বা কিছু যদি ডাকে গভীর রাতে, হ্যাঁ ওরকম একটা পাখির ডাক শুনতেছে। আচ্ছা। তো শুনে উনি অন্ধকারটা যখন একটু শুয়ে আসছে চোখে, তখন উনি দেখলেন যে পুকুরের মধ্যে একটা মেয়ে মানুষ দাঁড়ানো, এবং বোঝা যাচ্ছে ওখান থেকে যে তার চুল অনেক লম্বা, মানে পানিতে হয়ে আছে আর কি। আচ্ছা। এবং ওনাকে বেশ একটু ফ্যাস ফ্যাসে গলায় নারী কণ্ঠ বললো পুকুরে নামতে। আচ্ছা। এন্ড উনি বলল যে ঠিক ওই মোমেন্টটাতে ওনার মনে হলো যে পা থেকে মাথা পর্যন্ত একটা শিরশিরে অনুভূতি, জাস্ট লাইক খুবই স্বাভাবিক, মানে কিছু একটা ওনার চেঞ্জ হয়ে যাচ্ছে ভেতরে, মানে উনি ওনাতে নাই, সামথিং হি ইজ লুজিং। আমি বুঝতে পারছি। এবং উনি হেঁটে হেঁটে উনি ঠিক নামা শুরু করলেন পুকুরে, এবং মনে হচ্ছে মানে উনি ঠিক মানে সম্মোহিতর মতো, যেটা ওই সম্মোহনের ব্যাখ্যাটাই উনি ভাবে দিচ্ছেন যে ওনার মাথা মনে হলো চুলের আগা পর্যন্ত লাইক গুজবাম্প হয়ে গেছে, উনি আর ওনার মধ্যে নাই, এবং উনি জাস্ট ওই কমান্ডটাকে ফলো করতেছেন। উনি হেঁটে হেঁটে করলেন কি সেই যে নামছেন। তো নামতে নামতে যেখানে যে ওনার পাটা ছপাত করে পানিতে পড়ছে, ঠিক ওই সময় ওনার একটা সেন্স ফিরে আসছে। কারণ ওনারা না কিছু ওনাদের যে সার্ভিসে পোস্ট সাজেশন কিছু ব্যাপার থাকে, ওনাদেরকে পোস্ট হিপনোটাইজ সাজেশন টাইপের কিছু দেওয়া হয়, তো ওই ধরনের ট্রেনিং গুলো ভেতরে আছে। তো ওনার তখনই একটা সম্মিত ফিরে আসছে কি হচ্ছে। তো উনি ফট করে তাকালেন সামনে, দেখলো যে ওনার সামনে যে পানিটা ওটা একটা বেশ জোরে একটা আলোড়ন হলো, আলোড়ন হয়ে ওখানে মানে পানিটাই হয়ে আছে। তো উনি তখন বেশ চিন্তায় পড়লেন যে কি হচ্ছিল ব্যাপারটা। তো উনি আস্তে করে পিছন ফেরেন, আর ওখানে পানিতে যাওয়ার চিন্তা করেন না। তো উনি যখন চলে আসতেছেন তখন পেছন থেকে উনি শুনতেছেন ওরকম নারী কণ্ঠে বললো যে কি হলো, আসলি না? এবং ওনার তখন আরেকবার গুজবাম্প হয়েছে, এবং উনি তখন কি করেন জানেন, মানে দৌড় দেওয়ার মতো চলে আসেন ফিরে। আসার পরে উনি পরদিন সকালে ওখানকার যে ম্যানেজার ওনাকে ডেকে নিয়েছিল, উনি তাকে বলছিল যে আসলে তোমরা যা বলো এগুলো সব বানোয়াট ঘটনা, আমি বিশ্বাস করি না, যে এইসব হন্টেড এগুলো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য বলো তোমরা। তো তাকে বলে যে আসলে কালকে একটু জিনিস হয়েছে, এখানে এরকম ব্যাপার দেখছি। তো ওনাকে বলে যে আমাদের এখানে কিন্তু ওই আছে, ওই ম্যানেজারটা বলে যে লাইক জল পিশাচ টাইপের জিনিস। জল পিশাচ। এটা পানির পাশেই থাকে, দেখতে খুবই সুন্দর হয়, এবং মানুষকে পানিতে নিয়ে ডুবিয়ে মেরে ফেলে। এদের কি বলে? জল পিশাচ। এবং এরা থাকে। এবং পরবর্তীতে উনি বলেছেন উনি অনেক কিছু স্টাডি করে দেখেছেন যে এরকম মারমেইড টাইপের জিনিসপত্র অনেক জায়গায় এক্সিস্ট করে, দে আর সর্ট অফ লাইক জিনস টাইপের কিছু, এবং পানির আশেপাশেই থাকে। তারা দেখতে খুবই সুশ্রী হয় মানুষের কাছে। এবং আপনি যদি আগে অতীতের যদি কিছু ফলো আপ লোকগাথা বা এগুলো পড়েন, সেখানেও কিন্তু বলে মারমেইড খুব সুন্দর হয়। সো ওনারও কনক্লুশন এটা যে উনি অবশ্যই বিশ্বাস করেন যে দেয়ার ইজ সামথিং এক্সিস্টস বিসাইড আস, এবং উনি বলেছেন যে এই জিনিসটাই উনি দেখেছিলেন আসলে সেখানে রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বাবু ভাই। আজকের এপিসোডটা ওয়ান্ডারফুল একটা এপিসোড ছিল। আমি দেখতে পাচ্ছি যে